আবার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন লোডের হিসাবকরণ এবং পাওয়ার প্ল্যান্টের প্রতি ইউনিট বিদ্যুতের দাম। এই মোট 3টা অধ্যায়। আবার বলে আমি প্রথমে লিখে দিচ্ছি, আপনারা লিখতে চাচ্ছি না, কয়টা অধ্যায়? মোট 3টা অধ্যায়। একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের দক্ষতা নির্ণয়, আর হচ্ছে কি পাওয়ার প্ল্যান্টে যে উৎপাদিত লোড, সেই লোড বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কি ভাগ হবে সেটা, মানে ভেরিয়েবল লোড, ঠিক আছে। আর তৃতীয় নম্বরটা কি, যে পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ উৎপাদন করবো সেই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম কত, মানে প্রতি ইউনিটের খরচ কত, দাম না, প্রতি ইউনিটের কি খরচ কত। দাম নির্ণয় করলে তো আমাদের মন্ত্রণালয়, ঠিক আছে, আমরা তো দাম নির্ণয় করবো না। আমরা শুধু মনে করো আমরা এখন পাওয়ার স্টেশন, আমরা কি করবো, পাওয়ার উৎপাদন করবো, সরকারকে দেখাই দেবো যে এত পাওয়ার উৎপাদন করতে আমাদের এত খরচ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক ধরি পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি নির্ণয়। প্রথমে কি ধরবো, পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি নির্ণয়। তো পাওয়ার প্ল্যান্ট আমরা এখানে কয়েকটা পাওয়ার প্ল্যান্ট করবো। পাওয়ার প্ল্যান্ট অনেক আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে তোমার হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে তোমার হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এক মিনিট, আস্তে আস্তে এত হয়ে গেল, আছে তো অনেকগুলো, আমরা ম্যাথ করবো কি সেটা নিয়ে কথা বলবো আর কি। স্টিম পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট এবং কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। স্টিম পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই চারটার মধ্যে আমরা শুধু দুইটা করবো। কোনটা? যে স্টিম পাওয়ার প্ল্যান্ট এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। স্টিম পাওয়ার প্ল্যান্ট এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এই দুইটা পাওয়ার প্ল্যান্ট আমরা করবো, ঠিক আছে। তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। আজকে আমাদের আলোচনার টপিক কি, স্টিম পাওয়ার প্ল্যান্ট। তো স্টিম পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্ট ম্যাথে ঢোকার আগে কিছু একক সম্বন্ধে আমাদের ধারণা করতে হবে, কারণ এটা তো মেকানিক্যাল ডিভাইস আছে এর সাথে। তো কিছু একক সম্বন্ধে আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। তো কিছু একক সম্বন্ধে জানার জন্য আমি কিন্তু আপনাদের প্রথম পেজে, পাওয়ার প্ল্যান্টের প্রথম পেজে বিভিন্ন একক সম্বন্ধে কথা বলেছি, মানে লিখে দিয়েছি, ঠিক আছে। আমি সেটাই আপনাদের নিয়ে আলোচনা করবো। প্রথম কথা, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ারের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করবো, ঠিক আছে। প্রথমে দিয়েছি দেখেন, যে ইলেকট্রিক্যাল পাওয়ার, যে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার। তো 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট ইনটু কি 1 আওয়ার, 1 কিলোওয়াট ইনটু কি 1 আওয়ার। তো 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, ঠিক আছে। তারপর 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড, 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইটা এবং এটা যদি গুণ দেই তাহলে কি আসবে আমাদের, যে 36 গুণন 10 টু দি পাওয়ার 5, 36 গুণন 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড, 36 গুণন 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 36 গুণন 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড, আবার জুল দ্বারা প্রকাশ করা যায়। ওয়াট সেকেন্ড দ্বারা কি দ্বারা প্রকাশ করা যায়, জুল দ্বারা প্রকাশ করা যায়। তার মানে 1 কিলোওয়াট আওয়ার মানে 36 গুণন 10 টু দি পাওয়ার 5 জুলস। তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু 36 গুণন 10 টু দি পাওয়ার 5 কি জুলস, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে। দুই নম্বর একক দেখব হচ্ছে আমরা যে 1 ক্যালোরি। আচ্ছা, 1 ক্যালোরি সমান এটা তো মুখস্থ জানি, 1 ক্যালোরি সমান কত, 4.18 জুল। 1 ক্যালোরি সমান 4.18 কি জুল, ঠিক আছে। তারপরে 3 নম্বর আরেকটা বিষয় দেখবো যে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত কিলো ক্যালোরি হয়, 1 কিলোওয়াট ইকুয়াল টু কত কিলো ক্যালোরি হয় সেটা আমাদের লাগবে। তো এবার আসো 1 কিলোওয়াট আওয়ার। তো 1 কিলোওয়াট আওয়ার আমরা পেয়েছি যে 36 গুণন 10 টু দি পাওয়ার 5, 36 গুণন 10 টু দি পাওয়ার 5 কি জুল, 36 গুণন 10 টু দি পাওয়ার 5 জুল। তো দেখো 1 ক্যালোরি মানে কি 4.8 জুল। তাহলে ক্যালোরিকে যদি জুলকে এই 4.8 দ্বারা ভাগ দিই তাহলে কি চলে আসবে ক্যালোরি। তাহলে এখানে ভাগ দিই 36 গুণন 10 টু দি পাওয়ার 5 ভাগ কি 4.18। তাহলে এই জুলটা হয়ে গেল এখন ক্যালোরি, জুলটা হয়ে গেল কি ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা, জুলটা কি হয়ে গেল ক্যালোরি। তাহলে কত আসলো, যে 1 কিলোওয়াট আওয়ার মানে 860 গুণন 10 টু দি পাওয়ার 3 ক্যালোরি, ঠিক আছে। আমরা আরেকভাবে লিখতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 860 কিলো ক্যালোরি। হ্যাঁ, আমাদের এই বিষয়টাই লাগবে, শেষ যেটা লিখছি এই বিষয়টাই আমাদের লাগবে, যে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট যেখানে আছে তাকে 1 কিলোওয়াট না লিখে আমরা 860 কিলো ক্যালোরি লিখতে পারি, 860 কিলো ক্যালোরি লিখতে পারি, ঠিক আছে। ক্যালোরি মানে আমরা সবাই জানি, ক্যালোরি মানে কি, ক্যালোরি হলো তাপশক্তির একক। ক্যালোরি কি তাপশক্তির একক, জুল কি, জুল হলো কাজের একক, জুল কি কাজের একক মানে ডাব্লিউ একক কি জুল, পি মানে ওয়াটের একক মানে ক্ষমতার একক কি ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। তারপরে ক্যালোরি কই, ক্যালোরি কার একক, ক্যালোরি হচ্ছে তাপশক্তির একক, ঠিক আছে। ক্যালোরি কার একক, ক্যালোরি হচ্ছে তাপশক্তির একক। তাহলে এই যে আমরা যে প্রমাণটা করলাম যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 860 কিলো ক্যালোরি, এইটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলো। না, এখানে প্রতিদিন এটা ওভারঅল ঘন্টা, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার বলতে ওভারঅল ঘন্টা এখানে দিচ্ছে, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার বলতে এখানে কি বোঝায়, ওভারঅল ঘন্টা। আমাদের 1 ঘন্টা হিসাব করে তাহলে 1 ঘন্টা, 5 ঘন্টা বলে 5 ঘন্টা, ঠিক আছে। প্রতি কথা তখনই হবে যখন ভাগ থাকবে, প্রতি কথা তখনই হবে যখন কি থাকবে, ভাগ থাকবে। আর যদি কোনো এককের সাথে এরকম পাও, সাপোজ ওয়াট আওয়ার বা ওয়াট সেকেন্ড, তাহলে বুঝবে সেটা গুণ আকারে আছে, ঠিক আছে, ওভারঅল আছে। হ্যাঁ বলো, নাই বলো। 4 পয়েন্ট ওটা হচ্ছে ইয়ে ফিগার বলে, কিন্তু মেইন হবে 4.18 যা 2 তাও, কিন্তু মেইনটা হচ্ছে 4.18, ঠিক আছে। চালু আছে কেন, উল্টা কিছু বলবো নাকি? হ্যাঁ, রেকর্ড চালু আছে, উল্টা বলে না কিন্তু রেকর্ড হয়ে যাবে, পরে সবাই শুনবে, সাবধান। হ্যাঁ বুঝি নাই, ওহো হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, তো আমরা এখন জেনারেলি আমরা এখন কিন্তু পাওয়ার প্ল্যান্টে যাই নাই, আমরা এখনো নির্দিষ্ট কোনো পাওয়ার প্ল্যান্টে যাই নাই, জাস্ট স্টিম পাওয়ার প্ল্যান্ট লিখেছি। জাস্ট কি লিখেছি আমরা, স্টিম পাওয়ার প্ল্যান্ট লিখেছি। এখনো স্টিম পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা একটা জেনারেল ম্যাথ করব, ঠিক আছে। একটা জেনারেল ম্যাথ বলতে 195 নম্বর ম্যাথ। কোনো কিছু করার আগে ওই বিষয়টা কিভাবে আসলো সেটার সাথে রিলেটেড বিষয় পরিচিত হওয়া। রিলেটেড বিষয় কি পরিচিত হওয়া, ধরো আমরা জেনারেটর করছি, সবাই জেনারেটর করছি, তাহলে যদি আমরা জেনারেটরকে পাওয়ার স্টেশন হিসেবে কাউন্ট করে যদি জেনারেটরের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের ম্যাথ করি, তাহলে কিন্তু অনেক বিষয়টা এই পাওয়ার প্ল্যান্টকে জেনারেটরের সাথে কি সম্পর্ক স্থাপন করতে পারবো। যখনই পাওয়ার প্ল্যান্ট মানে পরিচিত, পাওয়ার প্ল্যান্ট আসলে অপরিচিত, তো পরিচিত টপিক কি জেনারেটর, তাহলে পাওয়ার প্ল্যান্টকে যদি জেনারেটরের সাথে আমি অ্যাটাচ করে দেই তাহলে সবার বুঝতে ইজি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি 195 নম্বর ম্যাথ দিছি, পাওয়ার প্ল্যান্ট বলতে এখন জেনারেটর বুঝবো। আচ্ছা 195 নম্বর ম্যাথটা দেখো, 195 নম্বর ম্যাথটা বলছে যে মেকানিক্যাল এনার্জি সাপ্লাইড টু এ ডিসি জেনারেটর। কি জেনারেটর, ডিসি জেনারেটর। ধরো একটা ডিসি পাওয়ার প্ল্যান্ট, ধরো আর কি। আচ্ছা, যেখানে একটা জেনারেটর আছে এট দ্য রেট অফ 4200 জুল পার সেকেন্ড, 4200 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বলতে ওয়াট মানে পি, হ্যাঁ, জুল পার সেকেন্ড মানে কি পি। আচ্ছা, তাহলে এটা কি আছে মেকানিক্যাল এনার্জি। তো জেনারেটরের মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল যে পাওয়ারটা, এটা ইনপুট হয় না আউটপুট হয়, সবার সাথে কথা বলতো।
মেকানিক্যাল মানে ইনপুট, তাই না? তাহলে আমরা ধরি ইনপুট কত দেওয়া আছে 4200 জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড মানে ওয়াট, ঠিক আছে? জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত তাপ উৎপন্ন করবে, প্রতি সেকেন্ডে যত তাপ উৎপন্ন করবে তাকে ওয়াট বলে। প্রতি সেকেন্ডে যত তাপ উৎপন্ন করবে তাকে ওয়াট। তাহলে কি, তাহলে পাওয়ার মানে কি তাপ উৎপন্ন, পাওয়ার মানে কি তাপ উৎপন্ন। এখানে একটু কথা যদি যাদের আমি এসে করাচ্ছি তাদেরকে বলেছি আবার বলতেছি। তাহলে দেখো পাওয়ার মানে কি প্রতি সেকেন্ডে যত তাপ উৎপন্ন করবে তাকে বলে কি পাওয়ার। তার মানে পাওয়ার ওয়াট, তার মানে পাওয়ার মানে কি তাপ উৎপন্ন করা, পাওয়ার মানে কি তাপ উৎপন্ন করা। তোমরা তো সবাই জানো পি সূত্র কি, পি ইকুয়াল টু ভি আই কস থিটা, মানে এখানে কি এভারেজ পাওয়ার, আর এখানে কি হয় আরএমএস, এখানে আই আরএমএস কস থিটা। অনেকের মনে প্রশ্ন থাকে ভাই আমরা এই যে সূত্রটা এটা তো এভারেজ পাওয়ার সূত্র, কিন্তু আমরা ভি আরএমএস এবং আই আরএমএস কেন নেই? এভারেজ পাওয়ার যেহেতু পাওয়ারটা এভারেজ, তাহলে এখানেও এভারেজ পাওয়ার নেওয়ার কথা ছিল। সরি, পাওয়ারটা যদি এভারেজ তাহলে ভিটাও এভারেজ ভ্যালু নেওয়ার দরকার ছিল, আইটাও এভারেজ ভ্যালু নেওয়ার দরকার ছিল। এভারেজ ভ্যালু না নিয়ে কেন আমরা আরএমএস ভ্যালু নিই? অথবা পাওয়ার ইকুয়াল টু কি, কেন আই আরএমএস স্কয়ার আর। এই ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছিলাম যে এভারেজ কোনো কিছু মানকে, কোনো কিছুকে যদি আমরা এভারেজ ভ্যালু করতে চাই তাহলে তার ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করে শেষ প্রমাণটা আসছিল এইটা, যার কারণে আমরা আরএমএস লিখছি, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে কি যে আরএমএস হয়, আরেকটা ব্যাখ্যা দিয়েছিলাম যে মুখে মুখে যে তাপ উৎপন্ন হয়, আরএমএস সংজ্ঞা হতেই বোঝা যায়। আরএমএস সংজ্ঞা মানে তাপ উৎপন্ন করা, যে ডিসি কোনো একটা সার্কিটে যে পরিমাণ একই সময়ে যে পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত, কোনো একটা সার্কিটে 1 সেকেন্ডে ডিসি কারেন্ট প্রবাহিত করলে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপ উৎপন্ন করতে সেই সময়ে যে পরিমাণ এসি কারেন্ট লাগবে সেটাকে বলে কি আরএমএস কারেন্ট। তার মানে কি আরএমএস কারেন্ট কি পরিমাপ করি আমরা? আরএমএস কারেন্ট সাপ্লাই দিয়ে কি উৎপন্ন করি? তাপ উৎপন্ন করি। তাহলে তাপ উৎপন্ন করা মানে কি পাওয়ার, তাপ উৎপন্ন করা মানে কি পাওয়ার। তাহলে পাওয়ারের সূত্রে আমরা এভারেজ নেব নাকি আরএমএস নেব? অবশ্যই আরএমএস নেব। কেন? কারণ তাপ উৎপন্ন করে আরএমএস ভ্যালুতে, হ্যাঁ, নট এভারেজ ভ্যালু। তাপ উৎপন্ন করে আরএমএস ভ্যালুতে, এভারেজ ভ্যালুতে না। এই জন্য পাওয়ারের সূত্র সবসময় কিন্তু আই স্কয়ার আই আরএমএস স্কয়ার অথবা ভি আরএমএস আই আরএমএস। এটা তো আমি মুখে মুখে বিষয়টা বুঝিয়ে দিলাম। এটা প্রমাণিত, যাদের এসি করেছে তাদের বলছি, এটা প্রমাণিত আমি তোমাদের পড়াই দিচ্ছি, ঠিক আছে? এই জন্য যদি কখনো ভাইবা বলে যে আমরা পাওয়ার তো বলি এভারেজ, কিন্তু সূত্র কেন আরএমএস, তখন আমরা ঠিক কিভাবে বলবো? স্যার আরএমএস ভ্যালুতেই তাপ উৎপন্ন হয়, এই জন্য আরএমএস সূত্র। অথবা ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারকে আমরা ইন্টিগ্রেশন করলে ভি আরএমএস আই আরএমএস আসে, যার জন্য এভারেজ পাওয়ার সূত্র আরএমএস হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কারো প্রশ্ন থাকে করতে পারে। আচ্ছা, প্রশ্ন নাই, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়ে কিন্তু অনেকে জানে না, বিষয়টা অনেকে, এটা হিউজ লোক জানে না যে এভারেজ ভ্যালু বলতেছি বাট মান নিচ্ছি কেন আরএমএস, বলতেছি এভারেজ বাট মান কেন নিচ্ছি আরএমএস, বিষয়টা অনেকে জানে না। এই জন্য আমি তোমাদের একটু রিপিট করলাম, ঠিক আছে? দেখো তারপরে বলছে দ্য জেনারেটর ডেলিভারিজ 32.2 অ্যাম্পিয়ার এন্ড 120 ভোল্ট। তার মানে ডেলিভার অর্থাৎ লোড ভোল্টেজ কত, ডেলিভার ভোল্টেজ বা লোড ভোল্টেজ কত বলছে 120 ভোল্টেজ, এবং লোড কারেন্ট হচ্ছে 32.2 অ্যাম্পিয়ার। তাহলে এটা লোড ভোল্টেজ, লোড কারেন্ট, তাহলে আমরা কি লোড পাওয়ার পাবো? লোড পাওয়ার মানে আউটপুট, লোড পাওয়ার মানে কি লোড ভোল্টেজ, লোড কারেন্ট, লোড পাওয়ার ফ্যাক্টর। তো লোড ভোল্টেজ কত 120, লোড কারেন্ট কত 32.2, তো লোডের পাওয়ার ফ্যাক্টর কত 1, লোডের পাওয়ার ফ্যাক্টর কত 1, তাহলে আমরা এই যে 1 দিই। কেন লোডের পাওয়ার ফ্যাক্টর 1? সরি বলেছি কথা, মানে এটা ডিসি জেনারেটর, কি জেনারেটর? ডিসি জেনারেটর। আর ডিসি জেনারেটর পাওয়ার মানে ডিসি সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর সবসময় কত হয় 1 হয়, সেজন্য 1 এখানে লিখেছি। তাহলে পিএল ইকুয়াল টু বা আউটপুট পাওয়ার ইকুয়াল লিখতে পারি কি 3864 ওয়াট, 3864 ওয়াট, ঠিক আছে? তো আমাদের 1 নম্বর বের করতে বলেছে ইফিসিয়েন্সি কত, ইফিসিয়েন্সি ইকুয়াল ওয়াট। তো আমরা জানি ইফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই কি ইনপুট ইনটু 100। তাহলে লিখো আউটপুট মানে 4200 ওয়াট, সরি 3864 ওয়াট ডিভাইডেড বাই ইনপুট মানে 4200 ওয়াট ইনটু 100। তাহলে ইফিসিয়েন্সি তোমাদের চলে আসবে হচ্ছে 92%। এই হচ্ছে কার ইফিসিয়েন্সি? মোটরের, সরি জেনারেটরের ইফিসিয়েন্সি, ঠিক আছে? কার ইফিসিয়েন্সি? এটা জেনারেটরের ইফিসিয়েন্সি, ঠিক আছে? তো এখন কে কি বলে কিছুই বুঝলাম না। ও মিউট করে নাকি ভাই? মিউট না করলে বের করে দিব, ক্লাসে নতুন নাকি এই বিষয়ে জানি না। আমি কিন্তু মিউট করলে বের করে দিই, আমি যত হাসি খুশি বলি, একশো দিক থেকে কিন্তু আমি সব কিছু হয় না, সাবধান। যে ডিস্টার্ব করবেন তাকে রিমুভ করবেন, একবার রিমুভ করলে আর কিন্তু ঢুকতে পারবেন আজকের ক্লাসে, কারণ আমার তো জুম প্রিমিয়াম, এখানে বারবার লিংক দেওয়া লাগে না, একবার লিংক দিলে হয়। আর একবার যদি আমি কাউকে এই লিংক থেকে বের করে দিই আমারও ক্ষমতা নেই তাকে লিংকে ঢোকানো, ঠিক আছে? সুতরাং সাবধান, একজন বাকি 30 জনকে অসুবিধা ফেলাবো না, যদি ফেলাই তাহলে আমি সেই একজনকে বের করে দেবো, ঠিক আছে? আমার একদম কথা ক্লিয়ার। সবাই আপনি দেখতেছেন আপনি ওখানে মিউট করে না, ঠিক আছে? তার মানে আপনি ক্লাসে অ্যাটেনশন না, আপনি যদি ক্লাসে অ্যাটেনশন না তাহলে আপনাকে ক্লাসে রেখে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? 2 নম্বর কি বলছে যে হাউ মাচ এনার্জি লস্ট পার মিনিট অপারেশন। তো এনার্জি কতটুকু লস হচ্ছে সেটা বের করতে বলছে, কত 1 মিনিটে, প্রতি মিনিটে এনার্জি লস বের করতে বলছে। তো প্রতি মিনিট কথা পরে আসি, আগে আমরা ন্যাচারালি এনার্জিটা বের করি, লস বের করি, আগে লস পাওয়ার বের করি। তো পাওয়ারের সাথে সময় হিসাব করলে আমরা কি পেয়ে যাবো? এনার্জি পেয়ে যাবো। তো আগে পাওয়ার লসটা বের করি, হ্যাঁ, পাওয়ার লস। তো পাওয়ার লস মানে কি? পাওয়ার লস মানে ইনপুট এবং আউটপুটের পার্থক্য। যে কোন একটা জেনারেটর সাপোজ জেনারেটরটা যেমনই হোক না কেন, ডিসি হোক বা এসি হোক বা যেমনই হোক, আমি একটা ডিসি বলছি, এটা ডিসি অঙ্কন করলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে লোড, এটা হচ্ছে লোড ভোল্টেজ, না? যেখান থেকে কি পাওয়ার, কতটুকু পাওয়ার উৎপাদন করলাম, আর এখানে কতটুকু পেলাম, এই যে উৎপাদন এখান থেকে দেওয়া আর নেওয়া, এদের যে পার্থক্য সেটা হচ্ছে মূলত এই রেজিস্ট্যান্স লস। সেটা কি এখানকার লস বা ট্রান্সমিশন লাইন বলো বা যা খুশি বলো না কেন, সেটা হচ্ছে লস। উৎপাদন এবং ব্যবহারের পার্থক্য হচ্ছে কি লস, ঠিক আছে? অর্থাৎ যতটুকু পাওয়ার আমরা ইউটিলাইজ করতে পারি না, পাওয়ার লস আর পাওয়ার কিন্তু সেম কথা, পাওয়ার লস এবং পাওয়ার কিন্তু সেম কথা। তাহলে মূল পাওয়ার কোনটা? যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো সেটা হচ্ছে মূল পাওয়ার, আর যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের লস। সেটা কি লস? যেরকম এই যে এখানে আমরা উৎপাদন করলাম 4200, উৎপাদন করেছি 4200, কিন্তু লোডে মানে উৎপাদন করতে লোড বানানোর জন্য, তাই না? উৎপাদন করলাম 4200, কিন্তু লোডে পাঠালাম, লোডে গিয়ে পেলাম কত 3864। তার মানে এই 3864 ওয়াট দ্বারা আমরা কোন একটা লোডকে চালাচ্ছি, মানে এটা নিয়ে কাজ করতেছি, এই পাওয়ারটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি। তাহলে এই পাওয়ারটা নিয়ে যেহেতু ব্যবহার করতে পারতেছি, পাওয়ারটা নিয়ে কাজ করতে পারতেছি, তার মানে পাওয়ারটা ইউটিলাইজ করতে পারতেছি। যে পাওয়ারটা ইউটিলাইজ করতে পারছি সেটা মেইন পাওয়ার, ঠিক আছে? তার মানে লোডের যে পাওয়ার সেটা হচ্ছে আসল পাওয়ার, ঠিক আছে? আর এই যে পাঠালাম 4200 কিন্তু লোড ব্যবহার করতেছে 3800, তো বাকি 400 কি হয়ে গেছে? লস হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমরা কোনো ইউটিলাইজ ব্যবহার করতে পারি না। তো যেটা অব্যবহৃত পাওয়ার সেটা হচ্ছে লস, আর যেটা ব্যবহৃত পাওয়ার সেটা হচ্ছে কার্যকরী পাওয়ার। যদি কোনো ভাই বলে জিগায় যে পাওয়ার লস এবং কার্যকরী পাওয়ারের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা বাংলা কথা বলে দেব ইউটিলাইজ করতে পারলে সেটা কার্যকরী পাওয়ার, আর ইউটিলাইজ না করতে পারলে সেটা পাওয়ার লস। আশা করি সবাই বুঝতে পেরেছি।
ইউটিলাইজ জিনিসটা কি ভাই? ইউটিলাইজ মানে ব্যবহার, ঠিক আছে? মনে করো যে তুমি এখান থেকে পাওয়ার দিয়েছো কত 4200, ব্যবহার করতেছো কত বলো? ব্যবহার করতেছো তুমি 3864, ব্যবহার করতেছো 3864, বাকি যে 400 এটা কি তুমি ব্যবহার করতে পারতেছো, কাজে লাগাতে পারতেছো? কাজে লাগাতে পারতেছো না। তার মানে এটাই তোমার কি? এটাই তোমার লস। বাংলা কথা যদি বলতে চাও স্যার, যে উৎপাদিত পাওয়ারের যে পরিমাণ পাওয়ার আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কার্যকরী পাওয়ার, আর যে পরিমাণ পাওয়ারটা আমরা ব্যবহার করতে পারি না, যে পরিমাণ পাওয়ারটা আমরা ব্যবহার করতে পারি না বিভিন্ন কারণে আমাদের সেটা নিঃশেষ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের কি? পাওয়ার লস, ঠিক আছে? দেখো তাহলে কত আসবে এখানে? 3336 ওয়াট, 336 ওয়াট, ঠিক আছে? তাহলে এটা কি পেলাম বলতো? এটা পেলাম হচ্ছে আমরা, এটা কি পেলাম? এটা পেলাম পাওয়ার লস। এটা পেলাম কি আমরা? পাওয়ার লস। হ্যাঁ, কি পেলাম? পাওয়ার লস। আচ্ছা, এখন এখন আমাদের বের করতে বলেছে যে হাউ মাস এনার্জি, কি বের করতে বলছে? এনার্জি। তো এনার্জি, যেহেতু এনার্জি বের করতে বলছে, এনার্জির একক দুটো হয়, একটা কিলোওয়াট আওয়ার হয়। কিলোওয়াট আওয়ার মানে কি? কিলোওয়াট আওয়ার যেটা এনার্জি সেটাকে অপরভাবে বলে ইউনিট, সেটাকে অপরভাবে কি বলে? ইউনিট। আবার যদি আমরা ওয়াট সেকেন্ড, কিলোওয়াট আওয়ার তো ইউনিট, আর যদি ওয়াট সেকেন্ডে প্রকাশ করি তাহলে সেটা কি হবে? জুল হবে। সেটা কি হবে? জুল হবে, ঠিক আছে? আমরা যে কোনো একটা লিখবো, কোনো সমস্যা নাই। তো বলছে এনার্জি বাই করো, ঠিক আছে? আমরা এনার্জি বাই করবো। তো এনার্জি বাই করতে হলে অবশ্যই প্রশ্নে সময় দিতে হবে। এনার্জি বাই করতে হলে প্রশ্নে অবশ্যই কি দিতে হবে? সময় দিতে হবে। তো প্রশ্নে সময় দিতে দেখো পার মিনিট, তার মানে প্রতি মিনিটে এনার্জি লস বের করো। কত মিনিটে? প্রতি মিনিটে। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3600 গুণন কত? 60 ওয়াট সেকেন্ড। তাহলে এককটা কি হবে? ওয়াট সেকেন্ড। আর ওয়াট সেকেন্ডের আরেক কথা হচ্ছে কি? ওয়াট সেকেন্ডের আরেক কথা হচ্ছে তোমার জুল। আরেক কথা কি? জুল। তার মানে প্রতি সেকেন্ডে এত জুল এনার্জি আমাদের কি হবে? লস হবে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, সরি, প্রতি মিনিটে এত জুল তাপ আমাদের কি হবে? লস হবে। এত জুল তাপ কি হবে? আমাদের লস হবে, ঠিক আছে? এই বিষয়ে যেরকম এই যেহেতু তাপ লস হচ্ছে, এই হচ্ছে আমাদের 195 নম্বর ম্যাথটা। এবার বলো এই 195 নম্বর ম্যাথটা নিয়ে কেউ কোনো কথা বলবা কিনা? বড় আমার একটু সমস্যা আছে বলো বলো বলো। ভাই। পি লস যেটা বেরোয় 336, হুম। এটা কি ঘন্টা মানে কয় ঘন্টা লস হচ্ছে বা কত সেকেন্ডে লস হচ্ছে কি না কি টাইমে লস? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছো। এখন কথা হচ্ছে দেখো, পাওয়ারের যে সূত্র থেকে জানো, এই জেনারেল সূত্র মিন্স ফিজিক্স থেকে জানো কি যে পাওয়ার মানে কি? যে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ। প্রতি সেকেন্ডে কি? কাজের পরিমাণ। তাহলে এই দেখেন যেটা আছে এটা কি? সেকেন্ডে। প্রতি সেকেন্ডে, তার মানে এটা প্রতি সেকেন্ডে যে ওয়াট যেটা থাকে সেটা কি হয়? প্রতি সেকেন্ডে হয়। নাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই সেক্ষেত্রে সেকেন্ডের থেকে মিনিটে থেকে গেলে ভাগ হবে না ভাই 60? এই গাধা, সব বিষয় তো এরকম মুখস্থ বিষয় না। সব বিষয় এরকম মুখস্থ বিষয় না, ঠিক আছে? সবসময় তুমি যদি বলো ভাই গুণ করলে বাড়ে, গুণ করলে বাড়ে, আসলে কি গুণ করলে বাড়ে? না, গুণ করলে আবার কি কমে? যখন দশমিকের মানে একের থেকে নিচের মানে যখন গুণ করবে তখন তো কমবে। তো এরকম জিনিস তো কখনো কি করা যাবে না যে গুণ করলে বাড়ে। এই বিষয়টা এরকম না যে এক সেকেন্ডে, সাপোজ এক সেকেন্ডে যদি 336 জুল, এক সেকেন্ডে যদি 336 জুল তোমার অপচয় হয়, তাহলে 60 সেকেন্ডে কত হবে? অবশ্যই বেশি হবে। 60 সেকেন্ডে কি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে কি গুণ দিতে হবে? ওই ঠিক নিয়ম কোনো কিছু ফিক্স না যে বড় হলে ভাগ, ছোট হলে গুণ। বিষয়টা এমন না, বা ছোট হলে ভাগ, বড় হলে গুণ, এরকম কোনো বিষয় না। কিন্তু তোমাকে বুঝে করতে হবে যে এক সেকেন্ড হলে কিরকম হতে পারে, 1 মিনিট হলে কিরকম হতে পারে। বুঝতে পারছো? সবসময় যে বিষয়টা এ থাকবে মানে একদম এক্সাক্ট থাকবে তা না, সবসময় ভিন্ন হতে পারে, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে এক সেকেন্ডে যদি 3600 হয় তাহলে 60 সেকেন্ড অবশ্যই কি হবে? বেশি হবে। এইভাবে বুঝে দিতে হবে, এবং তুমি সেটা জেনারেল ম্যাথ হোক বা ডিপার্টমেন্ট হোক না কেন, সবসময় কিন্তু ভাগ হয় না, বা সবসময় একই ম্যাথ গুণ হয় না। না, বুঝতে পারছো? নাইন। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে তোমরা পাওয়ার সিস্টেম একদম দ্বার প্রান্তে চলে আসছো। আজকে আর আগামীকাল এই 2 দিন যদি আমরা পাওয়ার প্ল্যান করি, তারপর আর 3 দিন করবো বা 4 দিন করবো হচ্ছে তোমার ভেরিয়েবল লোড এন্ড টাইম করলেই তোমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, 196 নাম্বারটা কি ম্যাথ করে দিতে হবে নাকি তোমরা করবে? এটা খুব বেশি না, তোমরা করে 96 নাম্বারটা, এটা বইতে আসছিল, জাস্ট দিয়ে দিছি আমি। 195 নাম্বারটা করে দিলাম, 96 নাম্বারটা করো। তোমরা আসলে কি যে পাইছো আমারে। দেখো 196, বলছে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ 150 মিলিয়ন। বাংলাদেশের পপুলেশন কত? 150 মিলিয়ন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ইটস জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, মানে মাথা পিছু উৎপাদন। তাহলে জিডিপি কত? 21,200 বিলিয়ন। জিডিপি কত? 21,200 বিলিয়ন। এত টাকা, 21,200 বিলিয়ন টাকা। 1 বিলিয়ন মানে কি? 100 কোটি। 1 বিলিয়ন মানে 100 কোটি। হ্যাঁ, আর কি করবে? বুঝাই দিয়ে আমার ম্যাথ করে দিও, ছোট ম্যাথ। আচ্ছা, তো জিডিপি আছে কত? জিডিপি আছে তোমার 21,200 বিলিয়ন, ঠিক আছে? অ্যানুয়াল এনার্জি কনজাম্পশন দেওয়া আছে তোমার যে 642.17 গুণন 10⁶ গিগাজুল। 10⁶ কি? গিগাজুল, ঠিক আছে? তো অ্যানুয়াল জিডিপিটা কত আমরা লিখে নেই। অ্যানুয়াল জিডিপি হচ্ছে 21,200 বিলিয়ন। হ্যাঁ, 21,200 বিলিয়ন। তো বিলিয়ন যে কথা 10⁹ কি সেই কথা। হ্যাঁ, মানে এটা এখন জিডিপিটা এখন মেন টাকাতে আসলো, এটা বিলিয়ন টাকা ছিল আর এখন কি শুধু টাকাতে আসলো, ঠিক আছে? কারণ 1 বিলিয়ন মানে 10⁹। আচ্ছা, তারপরে প্রশ্ন বলেছে অ্যানুয়াল এনার্জি। তো অ্যানুয়াল জিডিপি পেয়েছি, এখন অ্যানুয়াল এনার্জি বের করতে পারবো। আচ্ছা, অ্যানুয়াল এনার্জি কনজাম্পশন কত? 642.17 গুণন 10⁶ গিগা জুল। আচ্ছা, 642.17 গুণন 10⁶। এই গিগা মানে কি? 10⁹ মানে গিগা মানে 100 কোটি। গিগা মানে কত? 100 কোটি। তাহলে এখানেও কত দিতে পারি? 10⁹ জুল। আগে গিগা জুল ছিল, এখন কি 10⁹ জুল। এত বিলিয়ন টাকা ছিল আর এখন শুধু টাকা, ঠিক আছে? আচ্ছা, বের করতে বলতে ক্যালকুলেট এনার্জি ইন্টেন্সিটি ইন বাংলাদেশ। তো এনার্জি ইন্টেন্সিটি বলতে অ্যানুয়াল এনার্জি এবং অ্যানুয়াল জিডিপি রেশিও। অ্যানুয়াল মানে প্রতি জিডিপিতে বা প্রতি টাকাতে কতটুকু তাপ আছে বা কতটুকু জুল আছে, ঠিক আছে? বা এনার্জি আছে, সেটাকেই বলা হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি। তো এনার্জি ইন্টেন্সিটি আমরা লিখি এনার্জি ইন্টেন্সিটি। মানে কি? এনার্জি ইন্টেন্সিটি হলো অ্যানুয়াল এনার্জি বাই তোমার অ্যানুয়াল জিডিপি।
অ্যানুয়াল এনার্জি বাই অ্যানুয়াল জিডিপি। হ্যাঁ আচ্ছা, দিলে এখন অ্যানুয়াল এনার্জি কত পেয়েছি? অ্যানুয়াল এনার্জি পেয়েছি 642.17 গুণন 10⁻6 ইন্টু 10⁻9 কি জুল, ডিভাইডেড বাই অ্যানুয়াল জিডিপি কত পেয়েছি? যে 21,200 গুণন 10⁻9 ইন্টু কি টাকা, ইন্টু কি টাকা। ঠিক আছে, তাহলে একে ভাগ করলে কত আসবে? একে ভাগ করলে আসবে যে 3,291 জুল পার কি টাকা, মানে প্রতি টাকায় এত তাপ বা এত জুল। ঠিক আছে, প্রতি টাকায় এত জুল, প্রতি টাকায় যত জুল হবে সেটাকেই বলে এনার্জি ইন্টেন্সিটি। তো এনার্জি ইন্টেন্সিটি আমরা বাই করলাম, কত আসলো? 30,291, অথবা আমরা এইভাবে লিখতে পারি 30.291 কিলো জুল পার কি টাকা। শেষ। না আজকে হ্যাঁ বলো। না না, পপুলেশন দিয়ে আমাদের কোনো কাজ নেই। এনার্জি ইন্টেন্সিটি মানে তো তোমার অ্যানুয়াল এনার্জি কনজাম্পশন এবং অ্যানুয়াল জিডিপি হচ্ছে তোমার জিডিপির মান, এই দুইটা রেশিও হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি। নোট লেখা মানে এখানে বলছে নোট দ্যাট এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দেন 1, ইন আদার ওয়ার্ডস এভরি সিস্টেম ইজ লেস দেন 100% এফিসিয়েন্ট। তার মানে বোঝাচ্ছে যে কোনো সিস্টেমের এফিসিয়েন্সি সবসময় 1 এর থেকে কম, মানে 100% থেকে কি হয়? কম হয়। এটা হচ্ছে নোট। ঠিক আছে, একটু নিজেরা পড়ো না রে। আচ্ছা, এটা মুছে দিলাম। হ্যাঁ বলে বলে। আচ্ছা, 1 টাকায় এত জুল। হ্যাঁ, এনার্জি ইন্টেন্সিটি হচ্ছে প্রতি টাকায় যতটুকু জুল সেটাকে বলে এনার্জি ইন্টেন্সিটি। প্রতি টাকায়, তাহলে 1 টাকায় কত জুল হচ্ছে আমাদের? 30.219 কিলো জুল। এটা হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি প্রতি টাকায়, মানে 1 টাকায় আর কি। এনার্জি কনজাম্পশন মানে খরচ। কনজাম্পশন মানে কি? খরচ না? খরচ। আচ্ছা, এখন টাকা যদি দিয়ে দেয় সেটা আমার কি করার? ওখানে খরচটা দিয়ে দিছে। এখন অকল্পনীয় হলে এখন প্রশ্নে ডাটা যদি দিয়ে দেয় এরকম ভাবে, আমাদের কিছু করার নেই। আমাদের মেইন কথা হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি মানে প্রতি টাকায় এনার্জি কনজাম্পশন। প্রতি টাকায় এনার্জি কনজাম্পশন হচ্ছে এনার্জি ইন্টেন্সিটি। ঠিক আছে, ওকে। ডাটা তো অনেক কিছু থাকে, আমি আপনাদের অনেক ম্যাথ বানাই দিছি। তো ম্যাথ বানানোর সময় কি আর এত কিছু খেয়াল থাকে ভাই? দেখেন না এই ক্যারি করার সময় যে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে লাগে 11 পয়সা, তাহলে তখন বলেন ভাই এটা তো অকল্পনীয়। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 11 পয়সা লাগে, বাংলাদেশে 21 টাকা লাগে, 20 টাকা লাগে, আপনি 11 পয়সা বলতেছেন। ম্যাথের সাথে তো বাস্তবে আসলে রিলেটেড হয় না। তো আমরা এখন করবো হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। আমরা বেসিক নরমাল একটা আলোচনা করলাম এনার্জি নিয়ে। তো এখন আমরা করবো হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। তো স্টিম পাওয়ার প্ল্যান্ট একটা বেসিক ডায়াগ্রাম দেখবেন, একটা বিশাল ডায়াগ্রাম আছে, অত বড় ডায়াগ্রাম বোঝানো সম্ভব না। আমি একটা বেসিক ডায়াগ্রাম দিচ্ছি, মানে ম্যাথমেটিক্যালের জন্য একটা বেসিক ডায়াগ্রাম। বেসিক ডায়াগ্রাম কি? এই পাওয়ার প্ল্যান্টের ডায়াগ্রামটা আমি রিডিউস করে দেবো, এত বড় লেখা সম্ভব না। আমারটা ছিল, দেখি খুঁজতে হবে। একটু বড় করে নেই। এই ডায়াগ্রামটা বুঝলেই আমাদের ম্যাথ হয়ে যাবে এমনিতেই। এখানে কোনো সূত্র নাই। বইতে সূত্র ইউজ করছে, কিন্তু আমি কোনো সূত্র ইউজ করবো না। বয়লার, তো বয়লারের পরে কি? টারবাইন। আচ্ছা, টারবাইন দিবে কাকে? টারবাইন দিবে জেনারেটরকে। জেনারেটর দিবে কি? আউটপুট। আচ্ছা, একটা পেন দে, মার্কার দে। জেনারেটর দিবে কি? আউটপুট। আউটপুট ইন কি? কিলোওয়াট বলে আর যাই বলি না কেন। আচ্ছা, তো এটা হচ্ছে কি? আমাদের ইনপুট। আচ্ছা, আচ্ছা ইনপুট। ঠিক আছে, ইনপুট এখানে দিব। ইনপুটে কি দিই আমরা? বয়লারে, বয়লার কি থাকে? বয়লারে পানি থাকে। বয়লারে কি থাকে? পানি থাকে। আমি এই ডায়াগ্রামটা বুঝাই দিই, সবাই একটু মনোযোগ সহকারে দেখবো। এখানে বয়লার কি থাকে? পানি থাকে। তাহলে এই পানিকে বাষ্পে পরিণত করতে হলে বয়লার এই পানিকে কিসে পরিণত করতে হবে? বাষ্পে। যদি এই পানিকে, এই এখন এখন কিন্তু শীতকাল, আপনাদের যে ধানের মিল আছে, সেই ধানের মিলে গিয়ে দেখবেন যে বিশাল একটা পানির ট্যাঙ্কি গোল, যে পানির ট্যাঙ্কিতে কি করতেছে? নিচ থেকে কি দিচ্ছে? আগুন, হিট দিচ্ছে। ঠিক আছে, আগুন দেওয়ার ফলে এই যে পানি, ওই পানি বাষ্প হয়ে আবার ওই যে বয়লার বা গোল যে ড্রাম, ওটাকে বলে বয়লার, ওই বয়লারের উপর মাথায় একটা কি আছে? ছোট করে এরকম নল আছে, যে নল দিয়ে আবার কি বাষ্পটা চলে যাচ্ছে আর কি। সেম ওইটাই। ঠিক আছে, ধানের মিলে যেটা দেখেন সেটাই, যে এটাকে কি? বয়লার। এই বয়লারে আমরা যদি হিট দেই তাহলে কি উৎপন্ন হবে? বাষ্প উৎপন্ন হবে। তো হিট কি এমনি দিব না, তো হিট দিতে কি লাগবে? ফুয়েল লাগবে না? মানে জানা লাগবে না? তার মানে বয়লারের ইনপুটে কি থাকবে? ফুয়েল। আচ্ছা, তো বয়লারের ইনপুটে যখন ফুয়েল দিব, বয়লারকে যখন ফুয়েল দ্বারা হিট করতে থাকবো, তখন বয়লার কি দেবে? স্টিম দিবে। তার মানে এখানে কি পাবো? স্টিম মানে বাষ্প। স্টিম মানে কি? বাষ্প। ঠিক আছে, তো স্টিম যখন টারবাইনকে দিব, স্টিম যখন টারবাইনে যাবে তখন টারবাইনের ব্লেড কি থাকবে? ঘুরতে থাকবে। স্টিম যখন টারবাইনে যাবে তখন টারবাইন ব্লেডটা কি থাকবে? ঘুরতে থাকবে। আচ্ছা, তো টারবাইনের ব্লেড যখন ঘুরতে থাকবে তখন টারবাইন কি পাওয়ার উৎপন্ন করবে? মেকানিক্যাল পাওয়ার উৎপন্ন করবে। মেকানিক্যাল পাওয়ার উৎপন্ন করবে, না? আচ্ছা, মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল শক্তি। মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল শক্তি কোথা দিবে? জেনারেটরকে দিবে। জেনারেটর এই মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল শক্তি নিয়ে জেনারেটর নিজে কি ঘুরে কি উৎপাদন করবে? ইলেকট্রিক্যাল পাওয়ার। কি উৎপাদন করবে? ইলেকট্রিক্যাল পাওয়ার। কি উৎপাদন করলো? ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপাদন করলো। প্রসেসটা আমি আবার বলি, যে বয়লারকে যদি ফুয়েল দ্বারা, আমরা বয়লারকে যদি জ্বালানি দেই বা ফুয়েল দ্বারা হিট করি, তাহলে বয়লারের মধ্যে যে পানি থাকবে সেই পানি বাষ্পে পরিণত হয়ে এই যে বয়লার যে নল, এই নলের মাধ্যমে কি যাবে? বাষ্প যাবে, মানে স্টিম যাবে। যখনই বাষ্প টারবাইন ব্লেডকে আঘাত করতে থাকবে বা ফোর্স দিবে, তখনই টারবাইন ব্লেড কি থাকবে? ঘুরতে থাকবে। টারবাইন যখন ঘুরতে থাকবে তখন টারবাইন আউটপুটে কি পাবো? মেকানিক্যাল পাওয়ার। কি পাবো? মেকানিক্যাল পাওয়ার। আর এই মেকানিক্যাল পাওয়ার যখন আমরা জেনারেটরে প্রদান করবো, তখন জেনারেটর নিজে ঘুরে এখানে কি করবে? ইলেকট্রিক্যাল পাওয়ার কি করবে? উৎপন্ন করবে। ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন করবে। তার মানে ওভারঅল সিস্টেমে আমাদের কি? আমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে, সমস্ত পাওয়ার প্ল্যান্টের মেইন উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার কি করা? সাপ্লাই দেওয়া। ইলেকট্রিক্যাল পাওয়ার কি করে? সাপ্লাই দেওয়া। ইনপুটে যাইনি না কেন, আউটপুটে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দেবো। তাহলে ইনপুটে ফুয়েল নিয়ে আউটপুটে কি দাও? ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম। এখন দেখো আলাদা আলাদা ব্লক ডায়াগ্রামের জন্য আলাদা আলাদা এফিসিয়েন্সি আসবে। কিরকম? ধরো বয়লার এফিসিয়েন্সি। বয়লার এফিসিয়েন্সি মানে কি? ন্যাচারালি এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বা ইনপুট। আউটপুটে কি আছে বলো? স্টিম আছে। ইনপুটে কি আছে? ফুয়েল আছে। শেষ। আচ্ছা, আউটপুট বা ইনপুট একই ভাবে এখন টারবাইন। টারবাইন এফিসিয়েন্সি মানে টারবাইন আউটপুট।
টারবাইনের আউটপুট বাই টারবাইনের ইনপুট, তাহলে টারবাইনের এফিসিয়েন্সি আউটপুট কি মেকানিক্যাল পাওয়ার, ইনপুট কি স্টিম। শেষ। আচ্ছা, জেনারেটর, জেনারেটর মানে কি, হ্যাঁ জেনারেটর বা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, জেনারেটর মানে ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি মানে কি, মানে জেনারেটর এফিসিয়েন্সি মানে জেনারেটর আউটপুট মানে কিলোওয়াট বাই জেনারেটর ইনপুট, ইনপুট মানে মেকানিক্যাল পাওয়ার। ঠিক আছে, ইনপুট মানে কি মেকানিক্যাল পাওয়ার। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি যদি আমরা নির্ণয় করতে চাই, সাপোজ ওভারঅল এফিসিয়েন্সি নির্ণয় করতে চাই, তাহলে ওভারঅল আউটপুট বাই ওভারঅল ইনপুট, ওভারঅল আউটপুট বাই ওভারঅল ইনপুট, অথবা এর এফিসিয়েন্সি ইনটু এর এফিসিয়েন্সি ইনটু এর এফিসিয়েন্সি, সবার এফিসিয়েন্সির গুণফল, টারবাইন এফিসিয়েন্সি, বয়লার এফিসিয়েন্সি, টারবাইন এফিসিয়েন্সি, তারপরে কি ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, তিনটা এফিসিয়েন্সির গুণফল হচ্ছে কি ওভারঅল এফিসিয়েন্সি, অথবা ওভারঅল আউটপুট বাই ওভারঅল ইনপুট। শেষ। এখান থেকে আরেকটা কথা, এই যে দেখো যে স্টিম বা তাপ, তাপ কাটার মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে তাপ আছে, এর মধ্যে তাপ আছে, তার মানে এই দুজন কি তাপের তাপের অংশ, এই দুজন কি তাপের অংশ, তার মানে তাপ দক্ষতা মানে থার্মাল এফিসিয়েন্সি যদি কখনো বলে প্রশ্নে, থার্মাল এফিসিয়েন্সি, তাহলে থার্মাল এফিসিয়েন্সি মানে কি, থার্মাল তাপের আউটপুট, তাপের আউটপুট মানে কি মেকানিক্যাল পাওয়ার, তাপের আউটপুট মানে মেকানিক্যাল পাওয়ার বাই তাপের ইনপুট মানে কি ফুয়েল। ঠিক আছে না, তাহলে মেকানিক্যাল পাওয়ার ইনপুট আউট মেকানিক্যাল পাওয়ার এবং ফুয়েল পাওয়ারের যে রেশিও সেটাকে বলে থার্মাল এফিসিয়েন্সি, অথবা যেহেতু এইটার এবং এইটার ওভারঅল, তাহলে আমরা লিখতে পারি যে বয়লার এফিসিয়েন্সি এবং টারবাইন এফিসিয়েন্সির কি গুণফল, বয়লার এফিসিয়েন্সি এবং টারবাইন এফিসিয়েন্সির গুণফল হলো কি থার্মাল এফিসিয়েন্সি। অর্থাৎ আমরা আবার লিখতে পারি যে ওভারঅল এফিসিয়েন্সি মানে থার্মাল এফিসিয়েন্সি ইনটু এই দুটো মানে থার্মাল আর এটা মানে কি ইলেকট্রিক্যাল, থার্মাল এফিসিয়েন্সি ইনটু কি ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। শেষ। আমাদের এখানে কোনো আর কোনো কথা নেই, জাস্ট এই কথাই। এবার বলো যে এই যে ডায়াগ্রামটা আমি বললাম বা যে এখানে যেটা আলোচনা করলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বলো। না না না, এই ডায়াগ্রাম পরীক্ষা দিলে হবে না, এটা জাস্ট একটা বেসিক ডায়াগ্রাম। হ্যাঁ, যদি কখনো বলে বেসিক ডায়াগ্রাম তাহলে এটা দিতে পারো। যেরকম পাওয়ার সিস্টেমে প্রথম দিন তোমাদের ক্লাস পাওয়ার সিস্টেম, সেখানে দুটো ডায়াগ্রাম দেখলাম, একটা হচ্ছে বিস্তারিত, একটা হচ্ছে বেসিক। একটা বিস্তারিত কি বেসিক, দুটো তো দুই রকম, বেসিকে শুধুমাত্র মেন বিষয়গুলো ছোট ছোট আকারে থাকবে, আর বিস্তারিত মানে কি যেখানে ইন ডিটেইলস থাকবে। ঠিক আছে, দক্ষতাগুলো গুণ করলাম কেন, যোগ করবো, আবার বলো। যোগ হলো কেন তাই, আচ্ছা শুধু এই কথা বাদে আর কোনো কথা আছে, তা মুছে দেবো আর কি, আমি মুছে দেবো সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, কারণ কথা নেই। তো 9 প্রশ্ন হচ্ছে ভাই যে এনবি ইকুয়াল টু এন টারবাইন, মানে এই দুইটা গুণ করে কেন এটা আসলো, অথবা এই তিনটা গুণ করে এটা আসলো কেন, অর্থাৎ দক্ষতাগুলো গুণ হয় কেন, ওভারঅল দক্ষতা গুণ হয় কেন। যেহেতু এটা বড় তিনটা, এটা ছোট দুইটা, তাহলে এটা প্রমাণ করলে এটা বুঝে যাবে না। ঠিক আছে না, নাই এটা দিয়ে বুঝলে এটা বুঝে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো থার্মাল এফিসিয়েন্সি বলে, হ্যাঁ আমরা প্রথমে গুণ লিখতেছি যে থার্মাল এফিসিয়েন্সি মানে ধরো আমি বলে নিলাম থার্মাল এফিসিয়েন্সি মানে এনবি ইনটু এন টারবাইন। আচ্ছা ঠিক আছে, তো এনবি থার্মাল এফিসিয়েন্সি মানে কিন্তু আমরা জানি থার্মাল আউটপুট বাই থার্মাল ইনপুট, দেখি গুণ করে থার্মাল আউটপুট বাই থার্মাল ইনপুট আসে কিনা, যদি আসে তাহলে গুণ করতে হবে। শেষ, তাহলে গুণ করে দেখো আসে কিনা। তো থার্মাল বয়লার এফিসিয়েন্সি মানে কি, বয়লার আউটপুট বাই বয়লার ইনপুট মানে স্টিম ডিভাইডেড বাই ফুয়েল ইনটু টারবাইন আউটপুট মানে মেকানিক্যাল বাই টারবাইন ইনপুট মানে কি স্টিম। এই যে কেটে গেল, তাহলে কেটে গিয়ে থার্মাল কি আসলো, মেকানিক্যাল বাই কি ফুয়েল। তাহলে দেখো গুণ করলেই তুমি আউটপুট বাই ইনপুট পাও, যোগ করলে কখন আউটপুট বাই ইনপুট আসে না, এই জন্য গুণ করতে হয়, এই যে প্রমাণিত। নাই বুঝতে পারছো? ওকে, আর কার কোনো প্রশ্ন আছে এখানে? নাই, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে এখন আমাদের কোনো প্রশ্ন নাই, এখানে কোনো সূত্র নাই, আমি জাস্ট তোমাদের দেখাই দিলাম এই এফিসিয়েন্সি সূত্র থেকে নতুন কিছু না, এটা তো আমরা মানে শুরু থেকেই জেনে আসছি। এখানে নতুন কোনো সূত্র আমাদের আমি দেখাই নাই, নতুন কোনো সূত্রের প্রয়োজন নাই, আমি এত সূত্র পড়াই না তোমাদের, আগে থেকে জানো। আমরা মেইন বিষয় বুঝবো, এত সূত্র মুখস্থ করার টাইম নাই আমাদের। আমি বললাম স্টিম পাওয়ার প্ল্যান্ট, প্রথমে একবার বললাম পাওয়ার প্ল্যান্টটা পরীক্ষা আসে এত বড় দেওয়ার প্রয়োজন, ওটা আমি রিডিউস করে দেবো, সমস্যা নাই, সেটা বলেছিলাম প্রথমে। হ্যাঁ আচ্ছা, রিডিউস করে আমি দিয়ে দেবো না। আচ্ছা এবার দেখো 197 নাম্বার না, যেটা কোলে আসছিল, কোল পাওয়ার জেনারেশন আসছিল। তো কি বলছে যে 150 মেগাওয়াট স্টিম পাওয়ার স্টেশন, 150 মেগাওয়াট স্টিম পাওয়ার স্টেশন। ইসমাইল বলো তো এই যে 150 মেগাওয়াট পাওয়ার স্টেশন, এই 150 মেগাওয়াট পাওয়ারটা কোথায় আছে? আমি তো তোমাদের দেখাইছি মোট 3টা স্টেপ, আমি একটু সুন্দর করে দেই। স্টেপ 1 মানে বয়লার, স্টেপ 2 মানে কি টারবাইন, তারপরে স্টেপ 3 মানে কি জেনারেটর। এটা আউটপুট ওভারঅল, এটা কি ইনপুট। আচ্ছা এটা আউটপুট বা এটা ইনপুট। ঠিক আছে, এবার ইসমাইল বলো তো যে এই যে 150 মেগাওয়াট আছে, এটা কোথায়? এখানে 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 না এখানে, বলো। হ্যাঁ আউটপুটে, কেন আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন আউটপুটে হয়, ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন আউটপুটে হয়, আর যদি ফুয়েল বলে তাহলে পাওয়ার স্টেশন ইনপুটে। তার মানে 150 মেগাওয়াট কোথায়? এখানে 150 মেগাওয়াট। তাহলে আমরা এটা লিখতেই পারি যে আউটপুট পাওয়ার মানে 150 গুণন 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 দিলাম, কিলোওয়াট লিখবো, তাই কি লিখবো? কিলোওয়াট লিখবো। ঠিক আছে, কেন? কারণ আমরা এনার্জি নিয়ে কাজ করবো সবসময়, কি নিয়ে কাজ করবো? এনার্জি। আর এনার্জি একক হয় কিলোওয়াট আওয়ার, এখানে সব কাজ করবো কি দিয়ে? এনার্জি দিয়ে। এনার্জি একক কি হয়? কিলোওয়াট আওয়ার। তাই মেগাওয়াট থাক বা ওয়াট থাক, যাই থাক না, আমরা এককটা কিলোওয়াট নিব সবসময়। ঠিক আছে, তো বলছে 150 মেগাওয়াট স্টিম পাওয়ার স্টেশনে ব্যবহৃত কয়লার ক্যালোরিফিক ভ্যালু, তো ক্যালোরিফিক ভ্যালু প্রশ্ন দেওয়া আছে, ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে তোমার 700 কিলো ক্যালোরি পার কেজি। ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে কি 700 কিলো ক্যালোরি পার কি কেজি। আচ্ছা এক মিনিট। আচ্ছা ক্যালোরিফিক ভ্যালু, এখন কথা হচ্ছে যে এই যে ক্যালোরিফিক ভ্যালু এটা আবার কি, তাই না? প্রশ্নতে এটা বুঝলাম যে একটি 150 মানে আউটপুট স্টিম পাওয়ার, মানে এটা বুঝি ব্যবহৃত কয়লার ক্যালোরিফিক ভ্যালু মানে কি, ব্যবহৃত কয়লার ক্যালোরিফিক ভ্যালু মানে আবার কি? তো ক্যালোরি মানে আমরা জানি তাপ শক্তি একক, ক্যালোরি মানে কি জানি আমরা? তাপ শক্তি একক। আগে বলছি, ঠিক আছে, ক্যালোরি মানে তাপ শক্তি একক। তাহলে এখানে ক্যালোরিফিক ভ্যালু মানে কি? দেখেন
দেখেন এখানে এখানে যে এককটা দেওয়া আছে, এই একক থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি, একক থেকে আমরা বুঝতে পারতেছি ক্যালোরিফিক ভ্যালু কি কিভাবে, যে প্রতি কেজিতে যত তাপ উৎপন্ন করবে, প্রতি সেকেন্ডে যতটুকু তাপ শক্তি প্রয়োজন, প্রতি কেজিতে প্রতি কেজি কি মানে কয়লা, প্রতি কেজি কয়লা যতটুকু তাপ শক্তি উৎপাদন করতে পারবে তাকেই বলে ওই কয়লার ক্যালোরিফিক ভ্যালু। তাকে কি বলে? ওই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু। কোন জ্বালানির প্রতি কেজিতে যতটুকু তাপ শক্তি উৎপন্ন করতে পারে তাকেই বলে ওই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু। আমি আশা করি সবাই ক্যালোরিফিক ভ্যালু মানে বুঝতে পেরেছি। তার মানে এক কেজিতে কত তাপ উৎপন্ন হয়? 700 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এবার যায় স্টেশনারি এফিসিয়েন্সি। তো বলছে স্টেশনারি এফিসিয়েন্সি তার মানে ওভারঅল এফিসিয়েন্সি। স্টেশনারি এফিসিয়েন্সি মানে ওভারঅল এফিসিয়েন্সি, অর্থাৎ এইটা এবং এটা, এই ওভারঅল এফিসিয়েন্সি তিনটা এক হচ্ছে মান দেওয়া আছে। তাহলে কি ওভারঅল এফিসিয়েন্সি? ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া আছে কত আমাদের? ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া আছে 30% মানে 0.3। বলছে প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার পরিমাণ, প্রতি ঘন্টায়, তার মানে টাইম ইকুয়াল টু কত আছে? 1 আওয়ার। টাইম ইকুয়াল টু কত? 1 আওয়ার। প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার পরিমাণ নির্ণয় করো যখন স্টেশন ফুল রেটেড আউটপুট সরবরাহ করে। ফুল রেটেড আউটপুট মানে 150 সরবরাহ করবে, এবং কি বলছে? ফুয়েল বের করো। প্রতি কেজি ফুয়েল মানে মোট কত কেজি ফুয়েল লাগবে সেটা বাইর করো। 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে কত কেজি ফুয়েল লাগবে সেটা বাইর করো। ফুয়েল মানে কি? এটা না, ফুয়েল মানে কি? এটা অর্থাৎ ইনপুট। আমরা জানি আউটপুট বাই ইনপুট, এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, কথা শেষ। আউটপুট বাই কি? ইনপুট। তাহলে এফিসিয়েন্সি লিখতেই পারি আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। এখন কথা হচ্ছে এফিসিয়েন্সি কিন্তু এনার্জি এফিসিয়েন্সি বলা যায়, এফিসিয়েন্সিকে এনার্জি এফিসিয়েন্সি বলা যায়। কিভাবে? এখানে যদি আমরা এই যে আউটপুট যদি বলি এটা আউটপুট এনার্জি, তাহলে এটাও কি হয়ে যাবে? এনার্জি। এটাও কি হয়ে যাবে? এনার্জি। তার মানে কিলোওয়াট বাই কিলোওয়াট লিখলেও যে কথা, এনার্জি বাই এনার্জি লিখলেও সেই কথা, কিলো ক্যালোরি বাই কিলো ক্যালোরি লিখলেও কি একই কথা। এফিসিয়েন্সি সবসময় সেমই আসবে, ঠিক আছে। তো আমাদের আউটপুটটা প্রশ্নে দেওয়া আছে, আউটপুট প্রশ্নে দেওয়া আছে, আমাদের লাগবে কি? ইনপুট। মানে আউটপুট 150 মেগাওয়াট লাগবে কি? ইনপুট। তার মানে ইনপুট ইকুয়াল টু আমরা লিখতে পারি ইনপুট বের করতে পারি আউটপুট এনার্জি। আউটপুট এনার্জি মানে আউটপুট পাওয়ার, এনার্জি দেখো কি? কিলোওয়াট আওয়ার, এই জন্য এখানে কিলোওয়াট লিখছিলাম। কিলোওয়াটের সাথে যদি আবার গুণ করি মানে 1, তাহলে হয়ে যাবে কি? এনার্জি। এটা যদি এফিসিয়েন্সি ভাগ দেই 0.3, তাহলে আমাদের হয়ে যাবে কি? ইনপুট এনার্জি। ইনপুট এনার্জি। তো তোমার ইনপুট এনার্জি আসলো 430 গুণন 10 টু দি পাওয়ার 6 কিলো ক্যালোরি। সরি, ভুল গেছে, মানতে হবে 50 গুণন 10 টু দি পাওয়ার 4 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার কেন লিখলাম? কারণ এই যে এফিসিয়েন্সি লিখছি এনার্জি বাই এনার্জি মানে কিলোওয়াট আওয়ার বাই কিলোওয়াট আওয়ার। ওটা উপরটা যদি কিলোওয়াট আওয়ার, নিচেরটা কিলোওয়াট আওয়ার। তো উপরটা যদি কিলোওয়াট আওয়ার নিচে, নিচেরটা মানে ইনপুট কিলোওয়াট আওয়ার আসছে। তো এখন দেখো কিলোওয়াট আওয়ার আমাদের বের করতে হবে কি? ফুয়েল মানে জ্বালানির পরিমাণ। তো কিভাবে আসবে? দেখো তো পেয়েছি কিলোওয়াট আওয়ার, এখান থেকে কিলো ক্যালোরি আসতে পারবো, কিলোওয়াট আওয়ার থেকে কিলো ক্যালোরি আসতে পারবো। কেন? কিলোওয়াট আওয়ারের সাথে যদি 860 গুণ দেই, 860 গুণ দেই তাহলে কিলো ক্যালোরি হয়ে যাবে। প্রথমে কিন্তু আমি বুঝাইছিলাম, হ্যাঁ সেটা আবার বলতেছি। দেখুন আমরা লিখবো ইনপুট কিলো ক্যালোরি, বা এখান থেকে আমরা লিখি যে 50 গুণন 10 টু দি পাওয়ার 4 গুণন যদি 860 লিখি, এককটা কিলোওয়াট আওয়ার হবে না, এককটা এখন কি হবে? কিলো ক্যালোরি। এককটা কি হয়ে যাবে? কিলো ক্যালোরি। তাহলে কত কিলো ক্যালোরি আসছে আমাদের? কত তাপ শক্তি উৎপন্ন হচ্ছে? 10 টু দি পাওয়ার 6 কিলো ক্যালোরি, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা ব্যবহার করতে পারি যে কোল ইউজ মানে কয়লার পরিমাণ। কোল ইউজ মানে কয়লার পরিমাণ। দেখো কয়লার পরিমাণ কিভাবে করবো? আমাদের কয়লার ক্যালোরিফিক ভ্যালু আছে যে 1 কেজিতে এত ক্যালোরি, 1 কেজিতে 700 ক্যালোরি না 7000 1 কেজিতে কত? 7000 ক্যালোরি উৎপন্ন হয়। তাহলে এত ক্যালোরি উৎপন্ন করতে কত কেজি লাগবে? সিম্পল হিসাব, যে ভাগ দিয়ে দাও, যে 430 গুণন 10 টু দি পাওয়ার 6 কিলো ক্যালোরি ভাগ ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ 7000 কিলো ক্যালোরি বাই কি? কেজি। তাহলে কিলো ক্যালোরি কেটে যায়, কেজিটা উপরে উঠে গিয়ে এককটা চলে আসবে তোমার 61428.57 কেজি। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। শেষ। বলো। এনার্জি 1 না, হ্যাঁ এনার্জি মানে কি? এনার্জি মানে ডাব্লু। ডাব্লু মানে কি? পি ইনটু টি। তো পি দেওয়া আছে কত? 150 গুণন 10 টু দি পাওয়ার 3। টি দেওয়া আছে কত বলো? 1 আওয়ার প্রশ্ন দেওয়া আছে প্রতি ঘন্টায়, তার মানে কি 1, এই যে হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমাদের কোনো সূত্রের প্রয়োজন পড়লো না, অথচ বইতে বিভিন্ন সূত্র মন্ত্র দিতে আছে, এটা চাই বইতে সলিউশন করা। মুছে দিলাম তাহলে। দেখো 197 করলাম তো, এবার দেখো 198 নাম্বারটা করে দেবো না? 197 98 সেম, শুধু 97 তে ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া ছিল, কিন্তু 98 তে থার্মাল এফিসিয়েন্সি এবং ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে। থার্মাল এফিসিয়েন্সি এবং ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি গুণ করলে তো ওভারঅল এফিসিয়েন্সি পেয়ে যাবো। একই কথা, 97 98 সেম আমি করে দিয়েছি, তবুও বলে দিলাম একটু। তারপরে 99 একই, 99 একই, এখানেও ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এবং তাপীয় দক্ষতা মানে থার্মাল এফিসিয়েন্সি দেওয়া আছে। তো থার্মাল এফিসিয়েন্সি এবং ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি দুটো গুণ দিলে আমরা ওভারঅল এফিসিয়েন্সি পেয়ে যাবো। শেষ, আগেটার মতই। এখন অনেকবার প্রমাণগুলো দিয়েছি, হ্যাঁ। আচ্ছা এবার দেখো 200 নাম্বারটা করে দিই, দেরি হবে, মিনিমাম 30 মিনিট পরে। আচ্ছা 200 নাম্বারটা কি বলছে? একটি স্টিম পাওয়ার স্টেশনের কয়লার জ্বালানি বাবদ, একটি স্টিম পাওয়ার স্টেশনের কয়লার জ্বালানি বাবদ প্রতি বছর 30 লক্ষ টাকা খরচ হয়। কয়লা যে এই যে ফুয়েলটা লাগবে, এই যে ফুয়েলটা লাগবে, এই ফুয়েলে প্রতি বছরে এই ফুয়েলের জন্য আমার 30 লক্ষ টাকা কি হয়? ব্যয় হয়, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু কত? 500 কিলো ক্যালোরি পার কেজি। ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু 5000, 500 না 5000 কিলো ক্যালোরি পার কেজি, হ্যাঁ। আচ্ছা তারপর বলছে প্রতি টনের মূল্য 300 টাকা। প্রতি টন জ্বালানির মূল্য কত? 300 টাকা, ঠিক আছে। এটা লিখেন দোকানে থাক ওখানে। আমি বলছি যে যদি স্টেশনের থার্মাল এফিসিয়েন্সি 33% এবং ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি 90% হয়, তবে স্টেশনের গড় লোড নির্ণয় করো। স্টেশনে কি নির্ণয় করো? গড় লোড নির্ণয় করো। স্টেশনের গড় লোড যদি নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে আমাদের? স্টেশনে যদি গড় লোড আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে যে টোটাল এনার্জি। কি লাগবে? টোটাল এনার্জি মানে টোটাল স্টেশনের গড় লোড মানে এখান কোন এটা তেমন বাদ কথা, এখান যদি এনার্জি বের করতে চাই, স্টেশনে যদি আউটপুট বের করতে পারি, তাহলে অঙ্ক শেষ। সেটা এনার্জি হোক যাই হোক না, স্টেশনে আউটপুট বের করতে পারলে অঙ্ক শেষ। দেখো স্টেশনের ইনপুট কিন্তু দেওয়া আছে,
মানে যে ডাটা দেওয়া আছে স্টেশনে ইনপুট বের করতে পারবো, আবার এফিসিয়েন্সি দেওয়া আছে তাহলে আউটপুট বের করতে পারবো, অবশেষ। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা আগে কি বের করি, ওভারঅল এফিসিয়েন্সি বের করে নিই বা এমনিতেই। আচ্ছা দেখো আগে বের করে হচ্ছে এখানে দেওয়া আছে দেখো যে প্রতি বছরে 30 লক্ষ টাকা খরচ হয় জ্বালানির জন্য, প্রতি বছরে 30 লক্ষ টাকা খরচ হয়, আর প্রতি টন জ্বালানির মূল্য কত 300 টাকা। তাহলে আমাদের মোট টন আমরা জ্বালানি বের করতে পারবো। ঠিক আছে, মোট টন জ্বালানি বের করতে পারবো বা কত কেজি, তাহলে কোল ইউজড পার কি ইয়ার, প্রতি বছর প্রশ্ন বলে দিছে। তাহলে কত মোট টাকা ভাগ প্রতি টনের মূল্য, প্রতি টনের মূল্য বল 300, তাহলে আসবে আমাদের মোট টন, টন কত 10 টু দি পাওয়ার 4 টনস, হ্যাঁ 10 টু দি পাওয়ার 4 টনস। তাহলে 10 টু দি পাওয়ার 4 টনস যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে রাউন্ড ফিগার হিসেবে আমরা 1000 ধরি, কিন্তু আসলে 1012 হয়। হ্যাঁ রাউন্ড ফিগার হিসেবে কত ধরি 1000, তাহলে এটা কি হয়ে গেল কেজি হয়ে গেল। তাহলে কত কেজি হলো 10 টু দি পাওয়ার 7 কেজি। ঠিক আছে না, তাহলে প্রতি বছরে কয়লার পরিমাণ কতটুকু লাগে 10 টু দি পাওয়ার 7 কেজি কয়লার প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখন এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিভাবে করব দেখো, তো প্রতি কেজি কয়লার বের করতে পারছো, সরি মোট কত কেজি কয়লা লাগে বছরে এটা বের করতে পারছো। তোমাদের কোশ্চেন আছে ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালোরি বের করতে পারবো। ক্যালোরি মানে তো এই যে ক্যালোরি মানে কি তাপ, আর তাপ কার হয় ইনপুটের, তাপ কার হয় ইনপুট, ইনপুট তাপ যদি বের করতে পারি ইনপুট এনার্জি বের করতে পারবো। কিভাবে দেখো, তো ইনপুট তাপ বা শুধু ইনপুট লিখে কি হবে যে এই যে 500 কি আছে কিলো ক্যালোরি পার কি কেজি, এর সাথে যদি টোটাল কেজি আমরা গুণ দেই, এর সাথে যদি টোটাল কেজি আমরা কি দেই গুণ দেই, তাহলে কি হবে কেজি কেজি কেটে গেল, তাহলে আমাদের টোটাল ইনপুট অর্থাৎ ইনপুটের টোটাল তাপ পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম ইনপুটের তাপ 5 গুণন 10 টু দি পাওয়ার 10 কিলো ক্যালোরি। আচ্ছা এখন এই কিলো ক্যালোরিকে যদি 860 দ্বারা ভাগ দেই, কিলো ক্যালোরিকে যদি 860 দ্বারা ভাগ দেই তাহলে কিলোওয়াট আসবে না, তাহলে কি আসবে কিলোওয়াট আওয়ার আসবে। কিলোওয়াট আওয়ার যেরকম কিলোওয়াট আওয়ারকে 860 দ্বারা গুণ দিয়ে কিলো ক্যালোরি আনছিলাম, সেম কথা কিলো ক্যালোরিকে 860 দ্বারা ভাগ দিলে কিলোওয়াট আওয়ার আসবে, অর্থাৎ এনার্জি আসবে। তাহলে 5 গুণন 10 টু দি পাওয়ার 10 ভাগ কি 860 দিয়ে ভাগ দেওয়ার ফলে এরকম হয়ে যাবে কি কিলোওয়াট আওয়ার। তাহলে ইনপুট এনার্জি আমরা পেয়ে গেছি, ইনপুট এনার্জি কত কিলোওয়াট আওয়ার। ম্যাথটা বড় কিন্তু অত জটিল বুঝি নাই। হ্যাঁ আগে বুঝাবো, ম্যাথটা একটু শেষ করে নেই, ওই অনেক বড় মান এটা লিখবো না এমনই থাকা। আচ্ছা তাহলে দেখো আমরা পেলাম ইনপুটে কত পাওয়ার, ইনপুট এনার্জি পেয়ে গেছি কত, এত এই ইনপুট এনার্জি পেয়ে গেছি। এখন যদি আমরা ইফিসিয়েন্সি বের করতে পারি তাহলে আউটপুট পেয়ে যাবো। তো ইফিসিয়েন্সি দেখো, ইফিসিয়েন্সি মানে কি ওভারঅল ইফিসিয়েন্সি মানে কি, ওভারঅল ইফিসিয়েন্সি মানে থার্মাল ইফিসিয়েন্সি এবং ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি গুণফল, অথবা বয়লার ইফিসিয়েন্সি, টারবাইন ইফিসিয়েন্সি এবং ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি তিনজনের গুণফল। এখানে দেওয়া আছে থার্মাল মানে বয়লার এবং টারবাইনের একত্র মান, তাহলে থার্মাল ইফিসিয়েন্সি কত দেওয়া আছে 0.33, ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি কত দেওয়া আছে 0.9, তাহলে এখানে আমাদের ওভারঅল ইফিসিয়েন্সি আসবে তোমার 0.297। তাহলে যখন তুমি ওভারঅল ইফিসিয়েন্সি পেয়ে গেছো এবার ওভারঅল আউটপুট পেয়ে যাবো। ওভারঅল ইফিসিয়েন্সি মানে কি এইটা এবং এইটার রেশিও কি ওভারঅল ইফিসিয়েন্সি। এখন ওভারঅল ইফিসিয়েন্সি দেওয়া আছে, ফুয়েল দেওয়া আছে কিসের কিলোওয়াট আওয়ার পেয়েছো, তাহলে আউটপুট কি পাবা কিলোওয়াট আওয়ার পাবা, তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি। ওভারঅল এফিসিয়েন্সি মানে কি ন্যাচারালি এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট, যেহেতু ওভারঅল বলতে তাহলে ওভারঅল আউটপুট মানে কি, ওভারঅল আউটপুট মানে কি ইলেকট্রিক্যাল পাওয়ার, আর ওভারঅল ইনপুট মানে কি ফুয়েল। তাহলে আমরা এমনিতে লিখি যে ওভারঅল আউটপুট বাই ওভারঅল কি ইনপুট। আমি বোঝানোর জন্য লাইন বড় করতেছি, কিন্তু আসলে লাইন এত বড় প্রয়োজন নাই। আচ্ছা তো ওভারঅল এফিসিয়েন্সি কত পেয়েছি 0.297। আচ্ছা আউটপুট আমাদের প্রয়োজন, ঠিক আছে আউটপুট প্রয়োজন। তো ইনপুটটা পেয়েছি না, ইনপুট কত পেয়েছি এই যে এটা বসাই দিই যে 5 গুণন 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 860। তাহলে এখান থেকে আমরা আউটপুট পেয়ে যাবো। আউটপুট কত পাবো, এখান থেকে আমরা আউটপুট পাবো হচ্ছে তোমার 17 2 6 7 4 4 1.8 কিলোওয়াট আওয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিলোওয়াট আওয়ার কেন লিখলাম, কারণ ইনপুটটা ছিল কিলোওয়াট আওয়ার, তাই আউটপুটটা কি হয়েছে কিলোওয়াট আওয়ার। ইনপুটটা যদি এখানে দিতা, এটা যদি ওয়াট হয় এটা ওয়াট, তখন কিন্তু বলছি আবার বলছি এটা ওয়াট হলে এটা ওয়াট, এটা কিলোওয়াট হলে এটা কিলোওয়াট, এটা ক্যালোরি হলে এটা ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা এগুলো আমাদের ইফিসিয়েন্সি সরি আউটপুট। তো এখন একজন সমস্যা ছিল আরেকবার বুঝাই দেবো। ঠিক আছে, তো প্রশ্নটা আমরা আরেকবার করি। প্রশ্ন বলেছে যে একটি স্টিম পাওয়ার স্টেশনের কয়লার জ্বালানি খরচ বাবদ প্রতি বছর 30 লক্ষ টাকা। মানে এই যে ফুয়েলটা, এই ফুয়েলের জন্য প্রতি বছরে আমার 30 লক্ষ টাকা কি ব্যয় হয়। ঠিক আছে, জ্বালানি প্রতি বছরে 30 লক্ষ টাকা ব্যয় হয়। আচ্ছা এই যে জ্বালানি, এই জ্বালানি প্রতি টন জ্বালানির মূল্য, প্রতি টনের জ্বালানির মূল্য কত 300 টাকা, প্রতি টন জ্বালানির মূল্য কত 300 টাকা। তাহলে ওভারঅল ব্যয় হচ্ছে আমাদের 30 লক্ষ টাকা, আর প্রতি টন জ্বালানির মূল্য কত 30 টাকা। তাহলে মোট মূল্যকে প্রতি টন জ্বালানির মূল্য দ্বারা যদি ভাগ দেই তাহলে মোট টন চলে আসবে না। তো মোট টন পেয়েছি কত 10 টু দি পাওয়ার 4 টন। তো এক টন মানে কি, এক টন মানে কি, এক টন মানে 1000 কেজি, মানে 1020 না 1012 খেয়াল নাই যত সম্ভব, রাউন্ড ফিগার হিসেবে 1000 ধরা হয়, রাউন্ড ফিগার হিসেবে 1000 ধরা হয়। তাহলে এক টন মানে 1000 কেজি, তাহলে এই টনকে 1000 দ্বারা গুণ দিলে আমরা টোটাল কেজি পাবো। কত কেজি পাবো 10 টু দি পাওয়ার 7 কেজি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেজিতে কেন নিলেন, টনে রাখলে সমস্যা কি ছিল, টনে রাখলে সমস্যা কি ছিল এটা দেখতে হলে এখানে দেখো এখানে যে ক্যালোরিফিক ভ্যালু প্রতি কেজি দেওয়া আছে, এই জন্য কয়লার পরিমাণ বা জ্বালানির পরিমাণটা তোমাকে কেজি রাখতে হবে। যদি এখানে থাকতো প্রতি টনে তাহলে এখানে তুমি টনে রাখতে কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, আচ্ছা সেজন্য আমরা কেজিতে নিয়ে আসছি। এখন ইনপুট, এই যে কয়লা, এই কয়লা তো ইনপুটের উপাংশ, কয়লা কার অংশ, ইনপুটের অংশ না। তাহলে এখন এটাকে আমরা ইনপুট বলতে পারি, ইনপুট ইকুয়াল টু এই যে কয়লা কত 10 টু দি পাওয়ার 7 কেজি, আবার জ্বালানি কত এখানে 5000 কিলো ক্যালোরি পার কেজি, মানে 1 কেজিতে তাপ উৎপন্ন হয় 5000 তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি আমি মোট কেজি 1 কেজির জন্য এত ক্যালোরি, তাহলে মোট ক্যালোরি কত হবে, মোট কেজি কত 10 টু দি পাওয়ার 7, 1 কেজির জন্য যদি এত ক্যালোরি হয় তাহলে 10 টু দি পাওয়ার 7 এর জন্য কত কেজি হবে, কত ক্যালোরি হবে, যে এত ক্যালোরি হবে। অর্থাৎ এর সাথে যদি টোটাল কেজি গুণ দিই তাহলে টোটাল কিলো ক্যালোরি চলে আসবে। যেহেতু এটা 1 কেজির জন্য তাহলে মোট কেজির জন্য মোট ক্যালোরি চলে আসবে কত আসলে এটা। এখন এটা হচ্ছে কিলো ক্যালোরিকে যদি 860 দ্বারা ভাগ দিই তাহলে কিলোওয়াট আওয়ার আসবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিলো ক্যালোরিকে কেন কিলোওয়াট আওয়ারে কনভার্ট করলেন, কারণ আমাদের চেয়েছে আউটপুট, সরি অ্যানসার এখন হয় না, আমাদের চেয়েছে কি আউটপুট, ঠিক আছে। আর আউটপুট তো সবসময় এনার্জি হবে অথবা ওয়াট হবে, আউটপুট সবসময় কি হবে এনার্জি হবে বা ওয়াট, কেন, কারণ আউটপুট তো ইলেকট্রিক্যাল, আউটপুট সবসময় এনার্জি অথবা কি হবে ওয়াট হবে। ইনপুট সবসময় তুমি বলতে পারো কিলো ক্যালোরি, ইনপুট কিলো ক্যালোরি বলতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আউটপুট সবসময় এনার্জি বা ওয়াট মাথায় রাখতে হবে, কোথায় কোনটা ইউজ হয়। তুমি কখনোই এখানে কিলোওয়াট বা কিলোওয়াট আওয়ার এই ধরনের কিছু লিখতে পারবে না, লিখলে কিন্তু কেটে দিবে। আমরা ম্যাথমেটিক্যাল করার জন্য এখানে কিলোওয়াট আওয়ারটা লিখেছি, সেটা মাঝখানে লিখেছি, অ্যানসার লেখার সময় তো লেখা হবে না। ঠিক আছে না, এটা হচ্ছে এখানে কাল উপাদান, ইলেকট্রিক্যাল পাওয়ার উপাদান, আর এটা কাল উপাদান জ্বালানির উপাদান। তো জ্বালানি তো কিলো ক্যালোরি প্রকাশ করা যায় সমস্যা নেই, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার তো কিলো ক্যালোরি প্রকাশ করা যাবে না। ঠিক আছে, কিলো ক্যালোরি সম্পর্ক হচ্ছে তাপের সাথে, মানে এই যে তাপ ফুয়েল মানে ইনপুটের সাথে, ইনপুট হলে তাপ, আউটপুট হলে কি ওয়াট।
সেই জন্য আমরা এখানে ওয়াটে প্রকাশ করছি, কিলোওয়াট আওয়ারে। তাহলে কিলো ক্যালোরিকে 860 দ্বারা ভাগ দিলে কি পেয়ে যাবো? কিলোওয়াট আওয়ার। এই যে কিলো ক্যালোরিকে 860 দ্বারা ভাগ দিয়ে কিলোওয়াট আওয়ারে নিয়ে আসলাম। দেখো ইনপুট পেয়েছি, এই ইনপুট থেকে যদি আমরা আউটপুট নির্ণয় করতে চাই, এই ইনপুট থেকে যদি আমরা আউটপুট নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে? ইফিসিয়েন্সি লাগবে। ওভারঅল ইনপুট থেকে ওভারঅল আউটপুট, তাহলে ওভারঅল ইনপুট থেকে ওভারঅল আউটপুট নির্ণয় করতে চাইলে কি লাগবে? ওভারঅল ইফিসিয়েন্সি লাগবে। কি লাগবে? ওভারঅল ইফিসিয়েন্সি। তো ওভারঅল ইফিসিয়েন্সি প্রশ্নে দেওয়া আছে, দেখো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি এবং থার্মাল ইফিসিয়েন্সি। তো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি এবং থার্মাল ইফিসিয়েন্সি গুণফল হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি, যেটা আমি প্রথম তোমাদের দেখাইছি। তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি দুটো ইফিসিয়েন্সি গুণফল দিয়ে দিলাম। এবার দাও ওভারঅল ইফিসিয়েন্সি মানে কি? ওভারঅল আউটপুট বাই ওভারঅল ইনপুট। তো ওভারঅল আউটপুট আমাদের বের করতে হবে, ইনপুট প্রশ্ন দেওয়া আছে, তাহলে ওভারঅল আউটপুট পেয়ে গেলাম, এত পেলাম, কত পেলাম? এত। এখন আমাদের তো আউটপুট চাই না, আমাদের বলছিল এভারেজ লোড। আমাদের কি বলছিল? এভারেজ লোড মানে গড় লোড বের করতে বলছে। অ্যানসার এখানে শেষ না। তাহলে এখন গড় লোড, এভারেজ লোড 1 বছর, প্রশ্ন কি বলেছে? 1 বছর না, তাহলে 1 বছরের জন্য সময়, এনার্জিকে যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে তো গড় লোড আসবে। তাহলে কি আসবে? গড় লোড। তাহলে দাও যে 17 2 26 7 4 4 1.8 ভাগ 1 বছরের সময়। এটা কি আবার না? তাহলে 1 বছর কত আবার? 8 7 6 0। এটা কি ছিল? কিলোওয়াট আওয়ার। আর এখানে কি এটা আওয়ার? তাহলে আবার কেটে গেল, থাকলো কত আমাদের? থাকলো হচ্ছে তোমার 17 267 441.8 6 0। থাকলো তোমার 1971.2 বা 1971 সালে আমরা চলে গেলাম। এভারেজ লোড এত কিলোওয়াট। এই হচ্ছে তোমার হিসাব। এবার বলো তোমাদের মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা? এটা হচ্ছে 1 বছরের সময় ভাই, 1 বছরের ঘন্টা। আপনি হিসাব করে দেখেন 1 বছরের এত ঘন্টা হয়, প্রতি বছর এত ঘন্টা হয়। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের বের করতে বলছে এভারেজ লোড। হ্যাঁ, এভারেজ লোড বের করতে বলছে। এখানে কত ঘন্টা আছে? এখানে বলছে 1 বছর। তাহলে 1 বছরে কত দিন? 1 বছর টাইম বের করি। 1 বছরের দিন হচ্ছে 365। তাহলে প্রতিদিনের ঘন্টা কত? 24। তাহলে দিলে এখানে কত আসবে? 8 7 6 0। এই হচ্ছে আমাদের ঘন্টা। 1 বছরে কত ঘন্টা হয়? এত ঘন্টা। 1 বছরে কি হয়? এত ঘন্টা হয়। তাহলে 1 বছরে যদি টোটাল উৎপাদন, 1 বছরে যদি টোটাল এনার্জি এত হয়, তাহলে লোড কত হবে? সময় দ্বারা ভাগ দিলে কি হবে? এভারেজ লোড চলে আসবে। কেন? কারণ আমরা জানি পি মানে W/T। W মানে তো এনার্জি। আচ্ছা ঠিক আছে। 1 মাসের সময় ধরে। হ্যাঁ রাইট রাইট রাইট। আমরা বুঝছি কিভাবে? যেটা 1 বছর ওই যে ভ্যালু দেওয়া আছে, মানে লক্ষ দেওয়া 30 লক্ষ কি প্রতি বছর, এই জন্য আমরা বুঝেছি এটা 1 বছর। 30 লক্ষ টাকা দেওয়া আছে, 1 বছরের ব্যয় দেওয়া আছে। 1 বছরের ব্যয় দিয়ে আমরা হিসাব করছি না, এই যে 30 লক্ষ টাকা কি 1 বছর, এই জন্য এখানে 7 মানে 1 বছরের সময়। যদি এই 30 লক্ষ টাকা বলতে প্রতি মাসে, তাহলে এখানে কি আসতো? মাসে আসতো। সব বুঝতে পেরেছি যে আমরা বুঝলাম কিভাবে এটা 1 বছরের। বা কার কোনো সমস্যা আছে কিনা? কার কোনো সমস্যা আছে? গড় লোড মানে কি বলো তো? গড় লোড মানে কি বলো? গড় লোড মানে কি? হ্যাঁ, কিলোওয়াট বললে ঘন্টা হয়, মানে 1 ঘন্টা। কিলোওয়াট বললে 1 ঘন্টা হয়, আর ওয়াট বললে সেকেন্ড হয়। ঠিক আছে, যাই হোক লোড বলতে তো আসলে বোঝায় যে মনে করো লোড আছে 5টা 2টা 3টা 7টা, এই 3টা লোড আছে। এটা গড় লোড মানে কি? এটা গড় লোড মানে 2 যোগ 3 যোগ 7 ভাগ কত? 1 2 3 4 4। এই যে 4টা যে ভাগ দিলাম, মানে কোন একটা মানে গড় কেন গড় লোড, যে কখনো 5 ওয়াট চলতেছে, কখনো 2 ওয়াট চলতেছে, কখনো 3 ওয়াট, কখনো কি 7 ওয়াট। তাহলে গড়ে কত লোড চলতেছে? গড়ে মোট লোডকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ দিলে গড় লোড চলে আসে। এটাকে বলে গড়। হ্যাঁ, যদি আমরা সামনে করবো গড়ের টপিক সেকেন্ড অধ্যায় আর কি। আচ্ছা, ঘন্টার সাথে সম্পর্ক হবে না, তো সেকেন্ডের সাথে সম্পর্ক হবে। ঠিক আছে, কার সাথে সম্পর্ক হবে? সেকেন্ডে। তুমি ঘন্টার সাথে বলতে পারো, সমস্যা নেই, ওয়াটকে লিখে দেখো। পি মানে কি? তখন তো বললাম পি মানে কি? পি মানে কি বলো? পি মানে হচ্ছে W/T। পি মানে কি? W/T। তার মানে W/T, তার মানে এটা পি মানে W/T, তার মানে 2 যদি ওয়াট থাকে তাহলে বুঝতে হবে এটা 2 ওয়াট পার কি আছে, সরি পি মানে কি? এনার্জি কি? প্রতি সেকেন্ডে এত এনার্জি উৎপাদন হচ্ছে, প্রতি সেকেন্ডে এত এনার্জি উৎপাদন হচ্ছে, সেটাকে বলে ওয়াট। হ্যাঁ, সেটাকে কি বলে? W মানে ওয়াট, এনার্জি কিন্তু সেটাকে বলে কি? পাওয়ার। তাহলে এভারেজ লোড বা এভারেজ পাওয়ার মানে কি? পেলা এত কিলোওয়াট বা বাকি গুণন 10 টু দি পাওয়ার 3, বাকি 10 টু দি পাওয়ার 3, 1971 গুণন 10 টু দি পাওয়ার 3 ওয়াট। অর্থাৎ প্রতি সেকেন্ডে তুমি এত পাওয়ার, প্রতি সেকেন্ডে তুমি এত পাওয়ার পাচ্ছ, প্রতি সেকেন্ডে এত পাওয়ার পাচ্ছ। আসলে গড় লোড মানে এটা বোঝায় না, প্রতি সেকেন্ডে এত পাওয়ার। এটা গড় লোডের কথা না, তোমরা প্রশ্ন কোথায় করো? এটা হচ্ছে পাওয়ারের কথা। গড় লোডের সেকেন্ড সেকেন্ডের কথা নাই তো, গড়ের সাথে কোনো সেকেন্ডের কথা নাই। গড় লোড বলতে বোঝাচ্ছে যে যতগুলো লোড আছে সেই লোডের একটা গড় হিসাব, মানে 7টা লোড থাকে, 7টা লোডের গড় কত মান। আর যদি ঘন্টা বা কথা বলো, তখন কথা আসবে যে পাওয়ার, ন্যাচারালি পাওয়ার। ঠিক আছে, লোড না। যেমন কথা ভাই পাওয়ার, এই পাওয়ারটা বলতে কি বুঝতেছি? প্রশ্ন এটা হবে যে এই এভারেজ পাওয়ারটা বলতে কি বুঝতেছি? এই পাওয়ারটা বলতে বোঝায় প্রতি সেকেন্ডে এত ওয়াট, প্রতি সেকেন্ডে এত ওয়াট না, প্রতি সেকেন্ডে এত জুল। পাওয়ার আবার বলছি, পাওয়ার মানে কি বুঝি? প্রতি সেকেন্ডে জুল, প্রতি সেকেন্ডে জুলের পরিমাণকে কি বলে? পাওয়ার বলে। ঠিক আছে, তার মানে এই যে গড় লোড আছে এটা বুঝলো কি? যে প্রতি সেকেন্ডে এত জুল তাপ উৎপন্ন হচ্ছে, গড়ে প্রতি সেকেন্ডে এত জুল তাপ উৎপন্ন হচ্ছে, গড়ে প্রতি সেকেন্ডে এত জুল তাপ উৎপন্ন হচ্ছে। গড় লোড মানে বুঝতে পারছো সবাই? আচ্ছা হ্যাঁ বলো। এখানে তো ক্যালেন্ডারের কথা বলা নাই ভাই, তাহলে লিপিয়ার নিয়ে আমরা কি করবো? না, এরকম বললেও বলতে পারে, লিপিয়ার হিসাব করে নিবা। যদি সময়ের কথা, নির্দিষ্ট সময়ের কথা বলে, তখন লিপিয়ার কাউন্ট হতে পারে। এখানে নির্দিষ্ট কোনো সময় নেই, বলছে 1 বছর, সেটা যে কোনো বছর হতে পারে। আচ্ছা, এই আমি তোমরা চলে দিও না, আমি আর দুটো ম্যাপ করবো, তবে আজকে শেষ করে দিই। মাঝখানে তোমাদের প্রায় অনেকদিন বন্ধ গেছে, দ্রুত শেষ করে দিই। ডিগ্রি পরীক্ষা কিন্তু 2 তারিখ আগে হয়ে যাবে। হ্যাঁ, যারা ডিগ্রি অ্যাপ্লাই আসো তাদের জন্য কথা। হ্যাঁ, সামনের মাসে 2 তারিখ বা তার আগে। আমার থেকে কি শুনে অ্যাপ্লাই করছো সবাই? শুনে অ্যাপ্লাই করতে হয় না? পিসিবি নিয়ে এখনো চূড়ান্ত মিটিং হয় না। পরীক্ষার ম্যানেজমেন্টে আমি হেড আছি, তাই না? তুমি বললে, আমি বলে দিলাম পরীক্ষা দিয়ে নাও, নাই বলছে নাকি নাই? হয়, পাম দিয়ে দিয়ে কোথায় তুলো আমারে। দেখো বলছে একটি স্টিম পাওয়ার প্ল্যান্টে, একটি 201 নম্বর, একটি স্টিম পাওয়ার স্টেশনে ওভারঅল দক্ষতা দেওয়া আছে তোমার 0.2। আচ্ছা, প্রতি কিলোওয়াট আওয়ার উৎপন্ন শক্তি, প্রতি কিলোওয়াট আওয়ারে উৎপন্ন শক্তি কত? 0.6 কেজি।
0.6 কেজি কয়লা প্রতি কিলোওয়াট আওয়ারে শক্তি উৎপাদন করতে, প্রতি কিলোওয়াট আওয়ারে শক্তি উৎপাদন করতে 0.6 কেজি কয়লা পোড়াতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বের করতে বলছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু কত। এবার ক্যালোরিফিক ভ্যালু বের করতে হবে। ম্যাথ সুন্দর করে সাজাইছি। তো এই নম্বর ম্যাথ সব এক, কত নম্বর 99 নম্বর ম্যাথ সব এক, 200 নম্বরটা একটু ভিন্ন, 201 আর একটু ভিন্ন, 201 আর 202 সেম। ঠিক আছে, আর 203 আলাদা। এই 201 আর 203 পরে স্টিম পাওয়ার প্ল্যান্ট শেষ করে দিয়ে আমরা আগামী দিন ধরবো হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ধরে যদি আগামী দিন সময় আছে নতুন অধ্যায় শুরু করবো। আচ্ছা দেখো, তো ক্যালোরিফিক ভ্যালু আমাদের বের করতে বলছে। ক্যালোরিফিক ভ্যালু যদি প্রশ্ন দেওয়া নাই তো ধরে নিলাম যে লেট আপনাদের একটা শীট দিয়েছিলাম আমি শেষের দিকে, পাওয়ার সিস্টেমের সবগুলো পার্ট একসাথে একটা শীট দিয়েছিলাম, মনে আছে? মনে নাই? পাওয়ার সিস্টেমের সবগুলো পার্ট একসাথে করে শীট দিয়েছি। সেই সবগুলো পার্টের একসাথে যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুসারে আজকে বলছি। ঠিক আছে, সেই সিরিয়াল অনুসারে বলছি। আর যদি শুধু জেনারেশন কি দিছি কখনো, শুধু জেনারেশন, হ্যাঁ, তাহলে শুধু জেনারেশন তো প্রয়োজন নাই। জেনারেশন তো শুধু জেনারেশনের মধ্যে দিয়ে দিছি, ওভারঅল একটা শীট দিয়ে দিছি, এখানে 243 পেজ সম্ভবত। এটা তো আমি এটা যেটা সেটাই তো আপনাদের দিয়ে দিছি। এটা আমি জাস্ট লাস্টের অংশ বের করে নিয়ে আসছি। হ্যাঁ, গ্রুপে তো দেওয়া হয়েছে, আমি দিয়েছি, একটু খুঁজে নিয়ে না। 243 পেজ দেখবেন গ্রুপে। আমি সলিউশন কপি অলরেডি দিয়েছি। কোনটা দিয়েছি? আপনার প্রোটেকশনের তো সলিউশন সহ দিয়েছি। এই যে আজকে যে জেনারেশন, এই জেনারেশনটা তো সলিউশন সহই আছে। প্রোটেকশন হয়তো এই সলিউশন নাই, কিন্তু আগেরবার যে শীটটা দিয়েছি সেখানে সলিউশন সহ ছিল। ঠিক আছে, এটা গেল এটা। আর কি তো ম্যাক্সিমাম করাই দিয়েছি, কোনটা সলিউশনের প্রয়োজন নাই। সিরিজে সবই করাই দিয়েছি, অনেক আগে শেষ। প্রোটেকশনের সলিউশনটা এর আগে দেখেন, প্রোটেকশন ইন্ডিভিজুয়াল ভাবে প্রোটেকশনের একটা শীট দিয়েছিলাম, সেখানে প্রোটেকশনের সমস্ত সলিউশন করা আছে। ওটা একটু খুঁজে নিয়ে না, বুঝতে পারছেন? বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। 9 কিছু বলতেছিলাম, ওইটা বাড়ির কাজ, এক্সারসাইজ লাগে না, আমি নিজেও করি নাই, তোমার করে এক্সারসাইজ অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা দেখো, লেট ক্যালোরিফিক ভ্যালু, তো ক্যালোরিফিক ভ্যালু আমরা ধরে নিলাম যে ধরি ক্যালোরিফিক ভ্যালু মানে x, ধরি ক্যালোরিফিক ভ্যালু মানে x। তো ক্যালোরিফিক ভ্যালু মানে কি, যে কিলো ক্যালোরি পার কি কেজি, কিলো ক্যালোরি পার কি কেজি, ধরি ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে কি x। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের যেটা দেওয়া আছে দেখো, যে প্রতি কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন করতে 0.6 কেজি কয়লা পোড়াতে হয়। 0.6 কেজি কয়লা কি পোড়াতে হয় প্রতি কিলোওয়াট আওয়ার তাপ উৎপন্ন করতে, প্রতি কিলোওয়াট আওয়ার শক্তি উৎপাদন করতে 0.6 কেজি কয়লা কি পোড়াতে হয়। তো কিলো ক্যালোরি মানে আমরা কি জানি? কিলো ক্যালোরি মানে জানি যে প্রতি কেজিতে উৎপন্ন তাপের পরিমাণকে আমরা ক্যালোরিফিক ভ্যালু বলি। কি বলি? ক্যালোরিফিক ভ্যালু বলি। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রশ্ন যেটা বলা আছে, আবার বলি যে প্রতি কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন করতে 0.6 কেজি কয়লা পোড়াতে হয়। কত কয়লা পোড়াতে হয়? 0.6 প্রতি কিলোওয়াট আওয়ারে উৎপন্ন করতে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি যে কয়লা প্রয়োজন 0.6, আচ্ছা, ইনটু কত? ক্যালোরিফিক ভ্যালু x, ইনটু কত? ক্যালোরিফিক ভ্যালু x। ঠিক আছে, তার মানে এত কেজি, হ্যাঁ এত কেজি কয়লা প্রয়োজন টোটাল, প্রতি কেজিতে আছে 0.6, তাহলে মোট কত হবে? x গুণ করে দিলে মোট কয়লার পরিমাণ কি চলে আসবে। ঠিক আছে, মোট কয়লার পরিমাণ চলে আসবে এত কিলো ক্যালোরি। ঠিক আছে, দেখো আমি এখানে আরেকটু তোমাদের বুঝাই দেই যে কত আছে এখানে 0.6 কেজি, এর সাথে যদি x গুণ দেই, x গুণ দেয় মানে কি কিলো ক্যালোরি পার কেজি, তাহলে কেজি কেটে গেল, তাহলে কি থাকলো? 0.6 ইনটু x, 0.6 ইনটু কি x। আচ্ছা, তাহলে এবার দেখো যে 1 কিলোওয়াট আমরা জানি, আবার লিখে দিচ্ছি 1 কিলোওয়াট মানে কি 860 কিলো ক্যালোরি, 1 কিলোওয়াট মানে 860 কিলো ক্যালোরি। তাহলে এখান থেকে আসলে দেখো আমরা ইফিসিয়েন্সি মানে কি জানি? আউটপুট বাই ইনপুট। ইফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিলো ক্যালোরি নিয়ে হিসাব করতেছি, কি নিয়ে হিসাব করতেছি? কিলো ক্যালোরি। এখানে একটা কি থাকলো? কিলো ক্যালোরি। আমরা হিসাব করতেছি কিলো ক্যালোরি, তো কিলো ক্যালোরি হিসাব করতে সমস্যা নাই, কারণ এখানে আমাদের বের করতে বলছে হচ্ছে কিলো ক্যালোরি বের করতে হবে। তাহলে ইফিসিয়েন্সি এটা কিলো ক্যালোরি, এটা কিলো ক্যালোরি, সমস্যা নাই। এটা ওয়াট একই কথা। আবার যদি বলি এটা এনার্জি তাও একই কথা, সমস্যা নাই। আমরা এখন কিলো ক্যালোরি হিসাব করি। ওভারঅল ইফিসিয়েন্সি কত? 0.9। আউটপুটে কত? আউটপুটে ধরি, প্রশ্ন দেওয়া আছে দেখো প্রতি কিলোওয়াট আওয়ার, প্রশ্ন কি দেওয়া আছে? প্রতি কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, প্রশ্ন দেওয়া আছে 1 কিলোওয়াট আওয়ার লাগবে, যে 1 কিলোওয়াট আওয়ার তাপ উৎপন্ন করতে বা 1 কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন করতে, মানে আউটপুট কত? 1 কিলোওয়াট আওয়ার। আউটপুট 1 কিলোওয়াট আওয়ার, এই 1 কিলোওয়াট আওয়ার কোথায় আছে? আউটপুট আছে। তাহলে 1 কিলোওয়াট আওয়ারের পরিবর্তে 860 কিলো ক্যালোরি কিন্তু লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 860 কিলো ক্যালোরি লিখে এখানে 860 কিলো ক্যালোরি। এখানে কিলোওয়াট আওয়ার না লিখে কিলো ক্যালোরি কেন লিখলাম? কারণ এই যে ইনপুট, ইনপুটটা কি আছে? কিলো ক্যালোরিতে, তাই আউটপুটটাও কিলো ক্যালোরিতে কনভার্ট করে নিলাম। তাহলে ইনপুট কত? 0.6 ইনটু x, তাহলে x ইকুয়াল টু চলে আসবে হচ্ছে আমাদের 7166.67 কিলো ক্যালোরি পার কেজি। শেষ না, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ও ভুল হয়েছে, অ্যান্সার দেখে পাঠাইছি কিন্তু লিখতে ভুল করছে। দেখো কার কোনো সমস্যা থাকলে বলতে পারি। প্রশ্নে বলা আছে আউটপুট 1 কিলোওয়াট আওয়ার, আউটপুট কত কিলোওয়াট আওয়ার? 1 কিলোওয়াট আওয়ার লাগবে। 1 কিলোওয়াট আওয়ার মানে 860। এটা প্রথমের দিকে আমি প্রমাণ করে দিয়েছি। আচ্ছা, আমি প্রশ্নটা আবার বলে দিই। বলছে কি একটি স্টিম পাওয়ার স্টেশনের ওভারঅল দক্ষতা 20%, স্টিম পাওয়ার স্টেশনের ওভারঅল দক্ষতা 20%, তার মানে এফিসিয়েন্সি 0.2। আচ্ছা, বের করতে বলছে কি আমাদের প্রশ্ন বলা আছে যে প্রতি কিলোওয়াট আওয়ারে শক্তি উৎপন্ন করতে, মানে 1 কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন করতে 0.6 কেজি কয়লা পোড়াতে হয়। কত কেজি কয়লা পোড়াতে হয়? 0.6 কেজি কয়লা কি পোড়াতে হয়। ঠিক আছে, তারপর বলছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বের করো। জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বের করো। জ্বালানি কোথায় হয়? ইনপুটে। জ্বালানি কোথায় হয়? ইনপুটে। তার মানে ক্যালোরিফিক ভ্যালু আমাদের ইনপুটে ক্যালোরিফিক ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে মোট কয়লার পরিমাণ কত? 0.6 কেজি, 0.6 কেজি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে লেট ক্যালোরিফিক ভ্যালু ইকুয়াল টু x, ক্যালোরিফিক ভ্যালু ইকুয়াল টু x। তো আমরা জানি ইনপুট মানে কি, যে টোটাল কেজি ইনটু ক্যালোরিফিক ভ্যালু। ইনপুট মানে কি? টোটাল কেজি ইনটু ক্যালোরিফিক ভ্যালু। দেখো আগে না তাই করছি যে টোটাল কেজি ইনটু ক্যালোরিফিক ভ্যালু দিয়ে গুণ করে কি পেয়েছি আমরা? ইনপুট। টোটাল কেজি ইনটু ক্যালোরিফিক ভ্যালু দিয়ে যে ইনপুট পেলাম সেটাকে আমরা বলি কিলো ক্যালোরি। আগের ম্যাথগুলোতে সেম ভাবে করছে। তাহলে টোটাল ইনপুট পেলাম কি? সে কিলো ক্যালোরি পেলাম। তাহলে আউটপুট কিলো ক্যালোরিতে রাখবো। তাহলে আউটপুট কিলো ক্যালোরি রাখতে চাই, আউটপুট দেওয়া আছে 1 কিলোওয়াট আওয়ার। তো 1 কিলোওয়াট আওয়ারকে না লিখে সেটাকে 860 কিলো ক্যালোরি লেখা যায়। কেন? কারণ 1 কিলোওয়াট আওয়ার যে কথা, 860 কিলো ক্যালোরি কি সেই কথা। তাহলে দাও ইফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট দিলে আমাদের মান চলে আসলো। শেষ।
দেখ আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে মুছে দিব। হুম। হ্যাঁ, ইনপুটে গুণ করলাম সেটা না, মানে প্রতি কিলোওয়াট আওয়ার উৎপন্ন করতে, মানে কি যে জেনারেটর আছে, সেই জেনারেটর যদি 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে চায়, জেনারেটর যেটা আছে এটা কি বয়লার, এটা কি টারবাইন, এটা কি জেনারেটর। এই জেনারেটর যদি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে চায়, এই জেনারেটরটা যদি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে চায়, তাহলে এই স্টেশনে কত কেজি তাপ প্রয়োজন? এই স্টেশনে তাপ প্রয়োজন হচ্ছে 0.6 কেজি। সেটা বুঝেছে, 0. কত কেজি? 0.6 কেজি। ভাই বুঝতে পেরেছেন? আউটপুটে 1 ইউনিট বিদ্যুৎ আমরা পাবো। যদি ইনপুটে 0.6 কেজি কয়লা দিই, তাহলে আউটপুটে আমরা 1 ইউনিট বিদ্যুৎ পাবো। আচ্ছা, মুছে দিলাম তাহলে, লাস্ট ম্যাথ করি। হ্যাঁ, এই সমস্যা হচ্ছে নাকি লং ক্লাস হয়ে যাচ্ছে বলে? হ্যাঁ, তোমরা তো করো, আমি 5 ক্লাসে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নেই, তোমাদের তো 50 মিনিট নিলেই তোমরা অনেক হেসে যাও। এত এনার্জি যে কই লস হয়, এনার্জি না করতে করতে তোমরা এনার্জি লস করে ফেলো। আমার তো শীত লাগে, আমি তো ক্লাসে ভরে নিচ্ছি। এভাবে তো নেই সবসময়, হালকা হালকা একটু লাগে, তো খুব বেশি না। থাকলে কথা বলা একটা অসুবিধা হয়। আচ্ছা, তো আমরা এখন দেখি 203 নম্বর বলেছে কি, থার্মাল স্টেশন হ্যাজ দ্য ফলোইং ডাটা। থার্মাল স্টেশন হ্যাজ দ্য ফলোইং ডাটা, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, লিখে নেই কি কি দেওয়া আছে। ম্যাক্সিমাম ডিমান্ড মানে পি ম্যাক্স, কত? 20,000 কিলোওয়াট, 20,000 কিলোওয়াট, ঠিক আছে। লোড ফ্যাক্টর দেওয়া আছে, 0.4। হ্যাঁ, আচ্ছা, বয়লার এফিসিয়েন্সি দেওয়া আছে 0.85, টারবাইন এফিসিয়েন্সি দেওয়া আছে 0.9। তারপরে কোল কনজাম্পশন দিয়েছে, কোল কনজাম্পশন ওইদিকে পড়ে যায়, এগুলো আমাদের দেওয়া আছে। বের করতে বলছে থার্মাল এফিসিয়েন্সি। প্রথমে কি বের করতে বলছে? থার্মাল এফিসিয়েন্সি। তো থার্মাল এফিসিয়েন্সি মানে কি? থার্মাল এফিসিয়েন্সি মানে আমরা জানি বয়লার এফিসিয়েন্সি, মানে কি বয়লার এফিসিয়েন্সি এবং টারবাইন এফিসিয়েন্সির গুণফল। তো বয়লার এফিসিয়েন্সি কত? 0.85, টারবাইন এফিসিয়েন্সি কত? 0.9। তাহলে এখানে কত আসবে? 0.765, 0.765 অথবা 76.5%। এই হলো তোমার ওভারঅল এফিসিয়েন্সি, ঠিক আছে। তারপরে বের করতে বলছে যে কোল বিল পার অ্যানাম, ঠিক আছে। তার মানে প্রতি বছরে কয়লার বিল কত সেটা বাহির করো, প্রতি বছরে কয়লার বিল কত সেটা বাহির করো, ঠিক আছে। দেখো কোল কনজাম্পশন মানে কয়লা খরচ দেওয়া আছে প্রতি কিলোওয়াট আওয়ারে বা প্রতি ইউনিটে কয়লা খরচ কত বলছে? 0.9 কেজি। প্রতি ইউনিটে কয়লা খরচ দেওয়া আছে 0.9 কেজি। এবং বলেছে 1 টন কয়লার পরিমাণ, 1 টন কয়লার দাম হচ্ছে 300 টাকা। 1 টন কয়লার দাম হচ্ছে কি? 300 টাকা। এই আরেনাটা একটু ঘুরাই দিছি না, 1 টন কয়লার দাম বুঝি না, বলো। ভয়েস কি লাস্টের দিকে ঝামেলা করতেছে? এটা বেশি একটা ঝামেলা করতেছে লাস্টের দিকে। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে কেন? আমি তো কথা বলি না, এবার কথা বলতে শুনতে পাচ্ছ? এবার শোনা যাচ্ছে না? শোনা যায় না? না, আচ্ছা, কি হলো? দাঁড়াও, শোনা তো যাইতেই হবে। এবারও শোনা যায় না? মাঝখানে যাচ্ছিল, কি হলো? আচ্ছা, খুলে ফেলি, লাস্টটা একটু খুলে ফেলি, একটু ইয়ে দিয়ে শোনো। এই বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেলে সবার তো এফিসিয়েন্সি কমে যায়, বুঝছো? আচ্ছা, তো দেখো আমি আবার বলি, বলছে 1 টন কয়লার দাম হচ্ছে 300 টাকা। 1 টন কয়লার দাম কত? 300 টাকা। আবার ওদিকে বলছে যে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 0.9 কেজি কয়লা লাগবে। 0.9 কেজি কয়লা। তাহলে 1 ইউনিট বিদ্যুতের জন্য যদি 0.9 লাগে, তাহলে টোটাল ইউনিটের জন্য কত লাগবে সেটা আমরা আগে বের করতে হবে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি? টোটাল ইউনিট বের করা। বের করা, ঠিক আছে। টোটাল ইউনিট কিভাবে বের করব দেখো। দেখো প্রশ্নে বলা আছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর কি এই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন জাস্ট সূত্রটা দেখে নাও, সূত্র নিয়ে কিছু কথা বলার প্রয়োজন নাই, যেহেতু এই অধ্যায় আছে একটা। আমি জাস্ট বলে দিচ্ছি যে লোড ফ্যাক্টর হলো তোমার লোড ফ্যাক্টর হলো গড় লোড এবং এভারেজ লোডের অনুপাত। গড় লোড সরি এভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোডের অনুপাতকেই বলে লোড ফ্যাক্টর। এভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোড, অর্থাৎ গড় লোড এবং ম্যাক্সিমাম লোডের অনুপাতকে বলে লোড ফ্যাক্টর। এটা কি বুঝি এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে করব। এখন শুধু জেনে নাও। তো আমাদের লাগবে কি? এভারেজ লোড, ঠিক আছে। এভারেজ লোডকে আমি এল দ্বারা প্রকাশ করলাম। এল মানে কি? লোড ফ্যাক্টর কত? 0.4 ইনটু ম্যাক্সিমাম লোড কত? 20,000। তাহলে এভারেজ লোড পেয়ে গেলাম কত আসবে এখানে? 0.4 ইনটু 20,000 আসবে হচ্ছে কত? 8,000। হ্যাঁ, কত আসলো? 8,000 কি ওয়াট, সরি কিলোওয়াট। 8,000 কি আসলো? কিলোওয়াট আসলে 8,000 কিলোওয়াট কি এভারেজ লোড আসলো কি? 8,000 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে এখন আমরা বের করব এখান থেকে অ্যানুয়াল এনার্জি। এভারেজ লোড পেয়ে গেছি না, এখন এখান থেকে বের করব অ্যানুয়াল এনার্জি। তো অ্যানুয়াল এনার্জি মানে এনার্জি, তো এনার্জি মানে কি? ডাব্লিউ মানে কি? পি ইনটু টি, মানে পাওয়ার গুণন সময়। পাওয়ার কত বলা? 800। সময় কত বলছে? অ্যানুয়াল। প্রশ্ন কি বলছে দেখো তো, অ্যানুয়াল বলছে কিনা? হ্যাঁ, অ্যানুয়াল বিল। যেহেতু অ্যানুয়াল বিল বের করতে বলছে, তাহলে সবই হবে কি অ্যানুয়াল। তাহলে অ্যানুয়াল মানে কি? কত ঘন্টা? 7,860 দিলেই তোমার এখানে মান চলে আসবে 7,008 গুণন 10⁴ কিলোওয়াট আওয়ার। এটা কিলোওয়াট, এটা আওয়ার, এককটা কি আসলো? কিলোওয়াট আওয়ার আসলো। এককটা কি আসলো? কিলোওয়াট আওয়ার আসলো, ঠিক আছে। তো দেখো এত কিলোওয়াট আওয়ারতে প্রতি কিলোওয়াটের জন্য যদি 0.9 কেজি কয়লা লাগে, প্রতি কিলোওয়াটের জন্য যদি 0.9 কেজি কয়লা লাগে, তাহলে তোমার এই যে আমরা 7,008 গুণন 10⁴ কিলোওয়াট আওয়ার পেলাম, এর জন্য কত কেজি কয়লা লাগবে? এর জন্য কত কেজি কয়লা লাগবে? তাহলে আমরা লিখতে পারি যে কোল কনজাম্পশন পার কি অ্যানুয়াল বা এনাম যাই বলি না কেন, কোল কনজাম্পশন পার অ্যানুয়াল মানে প্রতি বছরে কয়লা খরচ কত? 1 কিলোওয়াট আওয়ারের জন্য যদি 0.9 কেজি হয়, তাহলে 7,008 গুণন 0.4 কত? 0.9। আমি আরেকটু ভেঙে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। কিলোওয়াট আওয়ার ইনটু 0.9, 0.9 এর এককটা কি? কেজি পার কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট কেটে গিয়ে লাস্টে কি বাজবে? কেজি বাজবে। আচ্ছা, তাহলে কত কেজি হলো? আচ্ছা, আসলে হচ্ছে
এত কেজি। হ্যাঁ, তাহলে প্রতি বছরে কয়লা কত প্রয়োজন? এত কেজি কয়লা প্রয়োজন। প্রতি বছর এত কেজি কয়লা প্রয়োজন। তার মানে প্রতি বছরে কয়লার পরিমাণ চাই নাই, আমাদের চেয়েছে প্রতি বছরে টাকার পরিমাণ। প্রতি বছরে কার পরিমাণ চেয়েছে? টাকার পরিমাণ। হ্যাঁ, প্রতি বছরে কার পরিমাণ চেয়েছে? টাকার পরিমাণ। এখন যে টাকা দেওয়া আছে এটা দেওয়া আছে 1 টন, প্রতি টনের বিল দেওয়া আছে যে প্রতি টনে কয়লার দাম হচ্ছে 300 টাকা। তাহলে প্রতি টনে কয়লার দাম, তাহলে এই যে আমার পরিমাপ যে এককটা সেটা কেজিতে না রেখে রাখতে হবে টনে। এটা রাখতে হবে টনে। তাহলে কেজিকে 1000 ভাগ দিলে কি আসবে? টন আসবে। তাহলে দাও ভাগ কত? 1000। তাহলে কি পেলাম? টন পেলাম। হ্যাঁ, তাহলে কত টন আসবে? 63,072 টন। তাহলে এখন যদি 1 টনের মূল্য 300 টাকা হয় তাহলে 63,000 টনের মূল্য কত? এখন বের করতে পারবে অনায়াসে যে অ্যানুয়াল কোল বিল 63,072 ইন্টু কত? 300। 63,072 ইন্টু 300 তাহলে কত আছে? 189 1,21,600 1,98,21,600 টাকা। 1,98,21,600 টাকা আরএস দিছে না? তাহলে আরএস দিই আমরা। আরএস অ্যান্সার 1,98,21,600 আরএস লাগবে প্রতি বছরে কয়লার খরচ। না সমস্যা আছে কিনা বলো। তার কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো বেশি বাড়ি কাজ দিলাম না, এখানে শুধু দিলাম হচ্ছে 202। এটা করতেই হবে, আমার কাছে করে চাইলে আমি করে দিবই না, করতে হবে যেটা বাড়িতে করতে হবে। কেন? কারণ হুবহু করে বেড়ালে ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে। হ্যাঁ, সলিউশন না ছোট শীট? শীট তো দিছিলেন একবার, দেওয়া আছে গ্রুপে, দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে।